আসসালামু আলাইকুম সবাইকে। আমরা আজকে চলে এসেছি আরেকটি লাইভ ক্লাস নিয়ে। আর আজকে আমাদের টপিক হলো আইএলটিএস কোর্স বাই মুনজাইন শহীদের একাডেমিক রিডিং নিয়ে যত প্রশ্ন। আজকে আমরা বেসিক্যালি দেখব আপনাদের আইএলটিএস এর যে একাডেমিক রিডিং পোরশনটা আছে ওইটা নিয়ে যা আপনারা যারা স্টুডেন্টরা আছেন যারা অনেক প্রবলেম ফেস করেন ওই প্রবলেম এরিয়াস গুলা নিয়ে আজকে আমরা বেসিক্যালি ডিসকাস করব। তাহলে আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা সবাই আমাকে জয়েন করে ফেলেন তাড়াতাড়ি এবং অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে লিখে দেন আপনারা কে কোথা থেকে আমাকে আজকে জয়েন করে ফেলেছেন আজকের ক্লাসের জন্য। ঠিক আছে, আমি দেখছি অনেকে আমাকে হাই দিচ্ছে। হ্যালো ভাইয়ারা এবং আপুরা। আমন ভাইয়া মিরাজ ভাই আমাকে হাই দিচ্ছেন। হ্যালো ভাইয়ারা। আয়েশা আপু আমাকে হাই দিচ্ছে। মুন্না ভাইয়াও হাই দিচ্ছে। হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম সবাইকে। আমার নাম ফাইরুজ ইবনাত সুহি। আর আজকে আমরা চলে এসেছি একটা আইএলটিএস ক্লাস নিয়ে। আজকে আমরা বেসিক্যালি কোনো স্পেসিফিক টপিক না দেখে আজকে আমরা দেখব আইএলটিএস এর যে রিডিং পোরশনটা আছে ওই রিডিং পোরশন নিয়ে স্টুডেন্টদের যত প্রশ্ন থাকে ওগুলো আজকে আমরা বেসিক্যালি ক্লিয়ার আউট করে দিব। তো আজকে আমাদের সাথেই থাকবেন, প্লাস অবশ্যই আপনাদের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে এই ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে সবারই হেল্প হয়। ঠিক আছে, আমি দেখছি সবাই আমাকে হ্যালো আপু বলছে। আমাকে জন ভাইয়া বলছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেন কে কোথা থেকে এসেছেন। আমাকে আপু বলছেন উনি টাঙ্গাইল থেকে। রাকিব ভাইয়া আমাদের সঙ্গে খাগড়াছড়ি থেকে। ভেরি নাইস। এবং আমি দেখছি আমাদের সঙ্গে আমাদের ইউটিউব স্টুডেন্টরাও আছে। ওখানের মধ্যে আমি দেখছি সিয়াম ভাইয়া গাজীপুর থেকে, দেন আরেকজন ভাইয়া আছে চিটাগং থেকে, দেন সিরাজগঞ্জ থেকেও আমাদেরকে জয়েন করে ফেলেছে। মেহেদি হাসান ভাইয়া আমাদেরকে জয়েন করেছে চাঁদপুর থেকে, এবং আরো অনেক জায়গা থেকে আমাকে জয়েন করে ফেলেছে। আরেকজন পেয়ে গিয়েছি আমরা খাগড়াছড়ি থেকে, প্রিমেশ চাকমা ভাইয়া আমাদেরকে জয়েন করেছে খাগড়াছড়ি থেকে। আহমেদ সামি ভাইয়া জয়েন করেছে চট্টগ্রাম থেকে। আমি আরো দেখছি টাঙ্গাইল থেকে, আর অনেক চট্টগ্রাম থেকেও দেখছি, এবং দীপু ভাইয়া আমাদেরকে জয়েন করে ফেলেছে বগুড়া থেকে। দেন অবশ্যই আমাদের সঙ্গে তো আমাদের ঢাকার স্টুডেন্টরা আছে। আমি দেখছি হাফসা আপু বলছেন উনি ঢাকা থেকে। নটর থেকে ভাইয়া আছেন। দেন ফয়সান ভাইয়া আমাদের সঙ্গে সিলেট থেকে আছেন। ওয়াও! এবং আমরা এটাও দেখছি যে হাসিনা আক্তার আপু আমাদের সঙ্গে ইন্ডিয়া থেকে আছেন। সো আমাদের সঙ্গে অনেক জায়গা থেকে অনেকে জয়েন করে ফেলেছেন। আর অবশ্যই আমাকে আপনারা কমেন্টে জানিয়ে দিবেন আপনাদের আইএলটিএস এর রিডিং টপিকটা নিয়ে কি কি প্রবলেম দেখা দেয় ইউজুয়ালি। আমি তো কিছু জিনিস প্রিপেয়ার করে এনেছি, প্লাস আপনাদের কোয়েরিজ গুলো আমি কমেন্ট থেকে পড়ে আপনাদেরকে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, আসসালামু আলাইকুম জানাচ্ছি আমাকে সবাই। ওয়ালাইকুম আসসালাম সবাইকে। আমার নাম ফাইরুজ ইবনাত সুহি। আমরা আজকে চলে এসেছি আইএলটিএস এর রিডিং পোরশন নিয়ে যত সব কোয়েরিজ আছে ওগুলা সলভ করতে আজকে আমরা চলে এসেছি। হৃদয় ভাই আমাদেরকে সুনামগঞ্জ থেকে জয়েন করেছে। মোস্তফা ভাই আমাকে ঢাকা থেকে জয়েন করেছে। আরো কক্সবাজার থেকেও আমাদের সঙ্গে স্টুডেন্ট আছে। আমাদের আজকে দেশের সব কোণা থেকে বেসিক্যালি স্টুডেন্ট আছে। দ্যাট ইজ অ্যামেজিং। তাহলে আপনারা যারা আমাকে জয়েন করেছেন তাদের জন্য আবারও বলে দিই আজকে আমরা পড়ছি আইএলটিএস একাডেমিক রিডিং নিয়ে যত প্রশ্ন। আবারও বলে দিই এটা কিন্তু আইএলটিএস এর জেনারেল ট্রেনিং পার্ট না, আইএলটিএস এর একাডেমিক নিয়ে। ঠিক আছে, আমরা জানি আইএলটিএস এর দুই টাইপের আইএলটিএস আছে। একটা হচ্ছে জিটি উইচ ইজ জেনারেল ট্রেনিং, আনাদার ওয়ান ইজ একাডেমিক, তাই না? সো আমরা আজকে পড়ছি একাডেমিকের রিডিং পোর্শনটা নিয়ে। আমরা জানি স্পিকিং এর ক্ষেত্রে এবং লিসনিং এর ক্ষেত্রে হচ্ছে আপনাদের জিটি আর একাডেমিক ম্যাটার করে না, বাট ইন কেস অফ রিডিং আপনার কিন্তু দুইটা একটু আলাদা। সো আজকে আমরা একাডেমিক পোর্শনের রিডিং নিয়ে যত সব প্রশ্ন আছে সবগুলা ট্রাই করব সলভ করে ফেলার। ওকে, আমি দেখছি এখনো সবাই আমাকে জানাচ্ছেন কে কোথা থেকে এসেছেন। দ্যাট ইজ অ্যামেজিং। আমি দেখছি রংপুর থেকে, নোয়াখালী থেকে, কুমিল্লা থেকে, অনেক জায়গা থেকে, সিলেট থেকে, সব জায়গা থেকে আমাদেরকে জয়েন করে ফেলেছেন। থ্যাংক ইউ সো মাচ। আর আমি আবারও বলে দিচ্ছি যে আপনারা যাদের আইএলটিএস রিডিং নিয়ে প্রবলেম আছে আপনারা আপনাদের প্রবলেমগুলো কমেন্ট সেকশনে ড্রপ করতে পারেন যাতে আপনাদেরকে আমি
হেল্প করতে পারি, তাই না? ঠিক আছে? সো আমাকে জিজ্ঞেস করছে আমি কেমন আছি? অবশ্যই আমি ভালো আছি, আলহামদুলিল্লাহ। আশা করছি আপনারাও ভালো আছেন। ঠিক আছে? তাহলে আজকে আমরা চলুন দেখে আসি IELTS এর রিডিং পোরশনের, আবার বলে দিচ্ছি, একাডেমিক রিডিং পোরশন নিয়ে যত সব কোয়েশ্চেন আছে সবগুলো আমরা পড়তে যাচ্ছি। আমি আবারও বলে দিই, আপনারা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দেন আপনাদের কি কি প্রবলেম এরিয়াজ আছে এই একাডেমিক রিডিং নিয়ে। অনেকের অনেক জায়গা নিয়ে প্রবলেম আছে, অনেকের অনেক কোয়েশ্চেন টাইপ নিয়ে প্রবলেম আছে, যেমন ম্যাচিং হেডিং, ম্যাচিং ইনফরমেশন, এই জিনিসগুলো অনেকের কাছে কঠিন লাগে। ঠিক আছে? অথবা ইন জেনারেলও অনেকের প্রশ্ন থাকে যে আপু এই যে স্কিমিং আর স্ক্যানিং জিনিসটা কেমনে করব, আপু এখানে অনেক ওয়ার্ড বুঝি না রিডিং এর মধ্যে। এগুলো সব কোয়েরি আজকে আমরা ক্লিয়ার করে দিব। ঠিক আছে? তো আপনারা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন আপনাদের প্রবলেম এরিয়াগুলা, আর অবশ্যই আমাকে জানিয়ে দিবেন আপনারা আইএলটিএস রিডিং পার্টে কে কত স্কোর করার টার্গেট করছেন। আইএলটিএস রিডিং এ কিন্তু খুব ইজিলি 8 পাওয়া যায়। ঠিক আছে? সো খুব একটা কঠিন ব্যাপার না। সো আপনারা আমাকে অবশ্যই আপনাদের টার্গেট স্কোর গুলাও জানিয়ে দিবেন। আচ্ছা, আমার নামও অনেকে জিজ্ঞেস করছেন দেখছি। আমার নাম আবারও বলে দিই, আমার নাম ফায়রুজ ইবনাত সুহি। আর আজকে আমি আপনাদের সঙ্গে চলে এসেছি আইএলটিএস এর একাডেমিক পার্টের রিডিং অংশের কিছু প্রশ্ন ডিসকাস করার জন্য আপনাদের সঙ্গে। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি আপনারা অলরেডি আমাকে টার্গেট স্কোর জানিয়ে দিচ্ছেন। বকুল হোসেন ভাইয়া বলছেন ওনার টার্গেট 8, মিতু আক্তার আপু বলছেন ওনারও টার্গেট 8, আরেকজন বলছেন টার্গেট 6। না ভাইয়ারা আপুরা, আমরা কিন্তু এত কম টার্গেট করব না, আমরা বেশি টার্গেট করব। ঠিক আছে? সেলফ কনফিডেন্সটা বাড়াবো, আমরা বেশি টার্গেট করব যাতে আমরা বেশি বেশি আনসার করতে পারি। আমি দেখছি আমাদেরকে আমার ফেসবুক স্টুডেন্টরা বলছেন ম্যাচিং ইনফরমেশনও কঠিন লাগে। ইয়েস, আমাদের ম্যাচিং ইনফরমেশন নিয়ে ভাই অলরেডি ক্লাস হয়ে গিয়েছে, আপনি চাইলে ওইটাও দেখে আসতে পারেন। ঠিক আছে? আরো দেখছি আমার সঙ্গে আমার ইউটিউব স্টুডেন্টরা অনেক অ্যাক্টিভ আছেন, ওনারা আমাকে বলছেন ওনারা মোস্ট অফ দেমই 8 আশা করেন টার্গেট, 7ও আশা করেন, আর একজন বলছেন 9ও আশা করেন। অবশ্যই টার্গেট স্কোর অনেক বেশি রাখবো আমরা। আমাকে আসাদ ভাইয়া বলছেন ওনার টার্গেট স্কোর 8+, রুদ্র আহমেদ ভাইয়া বলছেন ওনার টার্গেট 7, কিন্তু আমরা আরো বেশি টার্গেট ধরবো, তাই না? সো আমার সঙ্গেই থাকবেন যাতে আপনারা আপনাদের টার্গেট স্কোর ফুলফিল করতে পারেন। আপনারা নিশ্চয়ই জেনে যাদের আইএলটিএস নিয়ে আইডিয়া আছে আপনারা অবশ্যই জানেন আমাদের ব্যান্ড স্কোর কিন্তু আউট অফ 9, আউট অফ 10 না, আমাদের ব্যান্ড স্কোর আউট অফ 9। সো আউট অফ 9 এ আমরা টার্গেট করব 7, 8 এই সবই, তাই না? অথবা যদি খুব ভালো হয়ে থাকে তাহলে তো অবশ্যই 9ও টার্গেট করতে পারি, তাই না? সো অবশ্যই আমার সঙ্গে থাকবেন যাতে আমরা এই জিনিসটা আজকে সলভ করে ফেলতে পারি। ওকে? আমি দেখছি অনেকে বলছেন যে আপনারা 6 হোপ করেন কারণ আপনাদের ইংলিশ ইজ ভেরি ব্যাড। অবশ্যই প্র্যাকটিসের সাথে এগুলা চেঞ্জ হয়ে যাবে, তাই না? সো আমাদের সঙ্গেই থাকবেন যাতে অ্যাটলিস্ট রিডিং পার্টটা আজকে আপনাদের ক্লিয়ার হয়ে যায়। অলরাইট? ঠিক আছে, তাহলে চলে যাই আমরা নেক্সট অংশে। চলুন আমরা প্রথমে রিডিং এর কোয়েরিজ গুলো জানার আগে আমরা জেনে নিই আইএলটিএস রিডিং কি। আমরা জানি আইএলটিএস এর 4টা অংশ আছে, রিডিং, লিসেনিং, রাইটিং এবং স্পিকিং। ঠিক আছে? আমি কিন্তু কথা বলছি আইএলটিএস এর একাডেমিক অংশ নিয়ে। ঠিক আছে? আইএলটিএস এর জিটি অংশ নিয়ে আমি কথা বলছি না, জেনারেল ট্রেনিং যেটা বুঝি আমরা। তো দেখেন আজকে আমরা দেখে আসবো আইএলটিএস এর একাডেমিক রিডিং এর আসলে মডিউল ওভারভিউটা কি, আসলে আমরা কি কি দেখতে পারি এখানের মধ্যে, কয় মার্কসের থাকে, কয় মিনিটের থাকে, কয়টা প্রশ্ন থাকে, এগুলো আজকে চলুন আমরা দেখে আসি। আপনারা নিশ্চয়ই অনেকে জানেন এটার ব্যাপারে। ঠিক আছে? যারা জানেন না তারা অবশ্যই আমার সঙ্গে থাকবেন, একটা রিভিউ হয়ে যাবে। দেখেন আইএলটিএস এর রিডিং ফরম্যাটে আমরা জানি আইএলটিএস এর যে কোনো অংশে আমাদের কিছু সাবসেকশন থাকে, সেকশন থাকে, পার্ট থাকে। তো আইএলটিএস এর রিডিং পার্টে আমাদের সঙ্গে আমাদের অ্যাকচুয়ালি 3টা সেকশন আছে। ঠিক আছে? আরেকটা জিনিস অবশ্যই মাথায় রাখবেন, যেটা হলো আমাদের এই সেকশনগুলা 1 বাই 1 হার্ডার হতে থাকে। ঠিক আছে? যে প্রথমটা একটু ইজি হলে পরেরটা আরেকটু কঠিন হবে, এর পরেরটা আরেকটু কঠিন হবে, এভাবে করে করে সেকশন 1, সেকশন 2, সেকশন 3 একটু কঠিনের দিকে আগাতে থাকে। ঠিক আছে? সো আপনাদের যাদের অবশ্যই কোয়েরিজ আছে আমাকে
কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন, ঠিক আছে, যাতে আমি আপনাদের কোয়েরিজ গুলা ধরে আপনাদেরকে বলতে পারি। ওকে, অলরাইট। এরপর দেখি আমরা টাইমিং। আপনাদের আইএলটিএস এর রিডিং এর জন্য আপনারা পাবেন 60 মিনিটস। ওকে, এই 60 মিনিটসে আপনাদেরকে কয়টা প্রশ্ন আনসার করতে হবে? এই 60 মিনিটসে আপনাদেরকে 40টা কোয়েশ্চেন আনসার করতে হবে। কয়টা? 40টা। 40টা কোয়েশ্চেন আপনাদেরকে আনসার করে ফেলতে হবে। এই 40টা কোয়েশ্চেন আনসার করার জন্য আপনারা কিন্তু 60 মিনিটস পাবেন। আমরা জানি আইএলটিএস অনেক বড় বড় প্যারাগ্রাফ দেয়, যেগুলো আসলে 60 মিনিটসে 40টা আনসার করার মতো সবাই অনেক ভয় পেয়ে যায়। কিন্তু আজকে আমরা ক্লিয়ার হয়ে যাব যে আসলে পসিবল 60 মিনিটসে এই 40টা আনসার করা along with reading all of the passages. ওকে, কঠিন কোনো ব্যাপারই নেই, এই জিনিসটা আমরা দেখে ফেলবো। এরপর দেখেন নাম্বার অফ কোয়েশ্চেন থাকে 40টা। টাইপ অফ কোয়েশ্চেনসেও আমরা সামনে যাব। অনেক টাইপের কোয়েশ্চেন থাকে, আপনারা ওখানে দেখেছেন ট্রু, ফলস, নট গিভেন। আরেকটা আছে যেটা অলমোস্ট সিমিলার, যেটাকে বলে ইয়েস, নো, নট গিভেন। এরপর আছে অফকোর্স এমসিকিউ তো আছে। এগুলো সব আপনার কোয়েশ্চেন টাইপ। আপনাকে অনেকগুলা প্যারাগ্রাফ করে প্যাসেজ দিয়ে দেওয়া হবে। ওগুলা পড়ে পড়ে আপনাকে কিছু কোয়েশ্চেন্স থাকবে, ওই কোয়েশ্চেন্স গুলো আনসার করতে হবে। কোয়েশ্চেন গুলো অনেক টাইপের হতে পারে, এমসিকিউ টাইপ হতে পারে। এমসিকিউ তো আমরা জানি মাল্টিপল চয়েস কোয়েশ্চেন, আপনাকে প্রশ্ন দেওয়া থাকবে 4টা নাইলে 3টা অপশন থাকবে, অপশন গুলা পড়ে আপনাকে কারেক্ট আনসারটা বাছাই করতে হবে। এরপর হচ্ছে কি ম্যাচিং হেডিংস, ম্যাচিং ইনফরমেশন, যেটা স্টুডেন্টরা অনেক ভয় পায়, এটা তো আছে। বেসিক্যালি আপনাকে প্যাসেজ পড়ে ওইটার হেডিং বা টাইটেল কি হবে ওইটা নির্ণয় করতে হবে, ঠিক আছে। এরপরে চলে যাই ট্রু, ফলস, নট গিভেন। এসব তো আছে। ট্রু, ফলস, নট গিভেনে হচ্ছে কি আপনাকে অনেকগুলো সেন্টেন্স দিয়ে দেওয়া থাকবে, আর আপনাকে প্যাসেজগুলা পড়ে বুঝতে হবে যে এই সেন্টেন্সটা ওরা যেটা বলেছে এটা কি আসলে প্যাসেজে আছে নাকি নাই, থেকে থাকলে কি এটা ট্রু নাকি ফলস নাকি নট গিভেন, এগুলা সব ফিগার আউট করতে হবে আইএলটিএস এর এগুলা পড়ে, ঠিক আছে। আমি দেখছি আমাদের সঙ্গে অনেকেই বলে দিচ্ছেন, আমাদের সঙ্গে আছেন যে হ্যাঁ 40টা কোয়েশ্চেন্স আছে, আগে আগে আনসার দিয়ে দিচ্ছেন, থ্যাংক ইউ সো মাচ। ওকে, আমাদের সঙ্গেই থাকবেন, তাহলে আইএলটিএস এর রিডিং পার্টটা আজকে ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তারপর দেখেন আপনারা যারা মাত্র আমাদেরকে জয়েন করেছেন, আমি দেখতে পারছি অনেকে নতুন জয়েন করেছেন আমাদেরকে। আপনারা যারা অলরেডি আমাদেরকে নতুন জয়েন করেছেন তাদের জন্য জানিয়ে দিই, আজকে আমরা একাডেমিক আইএলটিএস এর একাডেমিক অংশের রিডিং পার্টটা দেখছি। রিডিং পার্টটা কি কি স্টুডেন্টরা প্রবলেম ফেস করে, ইউজুয়ালি কমন কোয়েশ্চেন আমাদের কাছে অ্যাজ আ টিচার কি কি আসে, ওগুলাই কোয়েরিজ গুলাই আপনাদের সামনে আজকে তুলে ধরবো। সো আপনাদের যদি আরো কিছু পার্সোনাল কোয়েরিজ থেকে থাকে এর বাইরেও, আপনারা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারবেন, ঠিক আছে। আর অবশ্যই মাথায় রাখবেন, আপনারা যদি প্র্যাকটিস করতে চান, মক টেস্ট দিতে চান, আপনারা যারা আইএলটিএস এর জন্য প্রিপারেশন নেবেন, আপনারা তো অবশ্যই মক টেস্টের জন্য বসবেন, তাই না? মক টেস্টের জন্য আমাদের কাছে আছে একটি পাবলিক এক্সাম, ঠিক আছে, ফ্রি পাবলিক এক্সাম, যেটার লিংক আপনারা অবশ্যই কমেন্ট বক্সে পেয়ে যাবেন, কমেন্ট সেকশনে পেয়ে যাবেন। ওই লিংকে ঢুকে পড়লেই আপনারা দেখবেন যে আপনারা একটি ফ্রি মক টেস্ট দিতে পারছেন। এই ফ্রি মক টেস্টটা অবশ্যই অ্যাটেম্প্ট করবেন। এই ফ্রি মক টেস্টে যারা টপ স্কোরার হবে, 3জন টপ স্কোরারকে আমরা দিয়ে দিচ্ছি আমাদের কোর্স, যেটি আইএলটিএস কোর্স বাই মুনজারিন শহীদ আপু, ওইটা আমরা দিয়ে দিব 100% স্কলারশিপে, ঠিক আছে। সো আপনারা যারা আইএলটিএস প্রিপারেশন নিচ্ছেন, দিস ইজ আ গোল্ডেন অপরচুনিটি ফর ইউ গাইজ টু participate in this exam for your own practice and of course for the prize itself. অলরাইট, সো আমরা চলুন এটা দেখে আসি। এগুলো হচ্ছে টাইপস অফ কোয়েশ্চেন। এরপরে চলে আসি আইএলটিএস রিডিং এ আসলে কি আমরা পেন্সিল দিয়ে লিখবো নাকি পেন দিয়ে লিখবো? আপনার যেটা ইচ্ছা আপনি সেটা দিয়ে লিখবেন। আপনার পেন্সিল দিয়ে যদি আনসার করতে ইচ্ছা করে পেন্সিল দিয়ে করবেন, কলম দিয়ে করতে হলে কলম দিয়ে করবেন, কিন্তু দুইটা মিলাই করতে পারবেন না, ঠিক আছে। আপনারা হচ্ছে নো কম্বিনেশন লেখা, তার মানে কি একটা কোয়েশ্চেন পেন্সিল দিয়ে লিখলেন, আরেকটা কোয়েশ্চেন পেন দিয়ে লিখলেন, এগুলা কিন্তু করা যাবে না, ঠিক আছে। এটা কিন্তু অনেক আনপ্রফেশনাল দেখায়। এরপর দেখেন বলেছি কি 3টা সেকশন, তাই না? এই 3টা সেকশনে 60 মিনিটস পাবেন, তাহলে পার সেকশন 20 মিনিটস করে আপনার টাইম দিতে হবে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট টু কিপ ইন মাইন্ড। আপনার এই টাইমিংটা যদি অতিক্রম করে যান তাহলেই হচ্ছে কি তখনই ইউজুয়ালি স্টুডেন্টদের আইএলটিএস রিডিং পার্টটাতে প্রবলেম হয়। তখন হচ্ছে কি ওনারা কনফিউজ হয়ে যায়, ওনারা টাইমলি শেষ করতে পারে না। দ্যাটস ওয়াই অবশ্যই চেষ্টা করবেন
টাইম লিমিটটা মেনটেন করার, যাতে আপনারা নিজেরা কনফিউজ হয়ে যান এন্ড টাইমের একটা সমস্যায় না পড়েন। সো এটা ছিল আমাদের টাস্ক ওভারভিউ। আমরা কি দেখলাম যে আইএলটিএস রিডিং পোর্শনে 3টা সেকশন থাকে, আর প্রতিটা সেকশন আস্তে আস্তে হার্ড হতে থাকে। সেকশন 2 ইজ হার্ডার দেন সেকশন 1, সেকশন 3 ইজ হার্ডার দেন সেকশন 2। তাহলে সবচেয়ে ইজি হবে সেকশন 1, এরপর সবচেয়ে হার্ড হবে সেকশন 3। এই 3টা সেকশন মিলে আপনার 60 মিনিট বা 1 ঘন্টা সময় থাকবে আপনার আনসার করার জন্য। আপনাকে টোটাল 40টা কোয়েশ্চেন আনসার করতে হবে, এটা মাথায় রাখতে হবে। আর প্রতিটা সেকশনে 20 মিনিটস করে আপনাকে দিতে হবে। এর চেয়ে বেশি দিয়ে দিলে আপনারা নিজেরাই টাইমিং নিয়ে সমস্যায় পড়বেন। ওকে, অলরাইট। আমি দেখছি অনেকেই আমার সঙ্গে আছেন। আমি ওয়ার্ডের প্রোনাউন্সিয়েশন ঠিক মতো করতে পারি না। হাফসা আপু আমাদেরকে বলছেন ইনি ওয়ার্ডের প্রোনাউন্সিয়েশন ঠিক মতো করতে পারে না। আপু ওইটা হলো আপনার আইএলটিএস এর স্পিকিং এর অংশ, এটা রিডিং এ ম্যাটার করে না আপনার প্রোনাউন্সিয়েশনটা। আমাদের আইএলটিএস এর স্পিকিং নিয়ে অনেক ক্লাস হয়েছে, প্লাস আমাদের সঙ্গে তো আছে আমাদের 10 মিনিট স্কুলের পক্ষ থেকে আইএলটিএস কোর্স বাই মুনজারিন শহীদ আপনাদেরকে হেল্প করার জন্য। ওখানে আপনারা সব ধরনের গাইডলাইন্স পেয়ে যাবেন আপনাদের আইএলটিএস এর প্রতিটা অংশ নিয়ে। অলরাইট, ওকে। এরপরে চলে যাই আমরা নেক্সট পোর্শনে। তাহলে কি বললাম, পেন বা পেন্সিল দিয়ে আপনারা চাইলে লিখতে পারবেন, কিন্তু কম্বিনেশন করে দুইটা মিলে লেখা যাবে না। আর টাইপস অফ কোয়েশ্চেনও আমরা এখন দেখে ফেলি। এমসিকিউ তো আমরা জানি এমসিকিউ কি জিনিস। আমরা জানি রিডিং পোর্শনে আপনার অনেকগুলা প্যারাগ্রাফ থাকে, প্যাসেজ থাকে, ঠিক আছে? এই প্যাসেজগুলা পড়ে পড়ে আপনাকে অনেকগুলা কোয়েশ্চেন, 40টা কোয়েশ্চেন আনসার করতে হবে। তো আপনাকে কি করতে হবে, তার মানে সব প্যাসেজ পড়তে হবে, তাই না? সো আপনাদের কিন্তু এই অ্যাবিলিটিটা থাকতে হবে যাতে আপনারা একটু ফাস্ট পড়তে পারেন। ওকে, এই সব জিনিসই হচ্ছে কি আমরা সামনে ডিসকাস করব। আপাতত আমরা দেখে আসি যে আইএলটিএস এর রিডিং এর কোয়েশ্চেন টাইপস আপনারা কি কি পেতে পারেন। এই 40টা কোয়েশ্চেন কি 40টাই এমসিকিউ হবে, 40টাই শর্ট অ্যান্সার হবে? না, এই 40টার মধ্যে ডিফারেন্ট ডিফারেন্ট কোয়েশ্চেন টাইপ মিলিয়ে থাকবে। ওকে, সো আপনাকে ডিফারেন্ট ডিফারেন্ট কোয়েশ্চেন টাইপ প্র্যাকটিস ডেফিনেটলি করতে হবে। কিছু কোয়েশ্চেন টাইপ একটু কঠিন, কিছু কোয়েশ্চেন টাইপ একটু ইজিয়ার। সো আমরা দেখে নিই কোয়েশ্চেন টাইপ আপনারা কি কি এক্সপেক্ট করতে পারেন। দেখুন, মাল্টিপল চয়েস কোয়েশ্চেন, এটা তো আমরা জানি কি, একটা প্রশ্ন দেওয়া থাকবে, অনেকগুলো অপশন থাকবে, আপনাকে প্যাসেজ পড়ে কারেক্ট আনসারটা নির্ণয় করতে হবে। বুঝে গেলাম আমরা সবাই মাল্টিপল চয়েস কোয়েশ্চেন কি। ট্রু ফলস নট গিভেন। সো হচ্ছে কি আপনাকে একটা সেন্টেন্স দেওয়া থাকবে, আপনার হচ্ছে প্যাসেজটা পড়ে বুঝতে হবে যে এটা কি আসলে ট্রু বলেছে, ফলস বলেছে, নাকি এই ইনফরমেশনটা আসলে প্যাসেজে দেওয়াই নেই, তখন আমরা নট গিভেন বসাবো। এরপরে চলে আসি ইয়েস, নো, নট গিভেন। অনেকটা সেম টাইপের, আমাদের কোয়েশ্চেন টাইপ নিয়েও অনেকগুলা ক্লাস হয়ে গিয়েছে, আপনাদের ফার্দার ডিটেল আপনারা ওই ক্লাসেসেও পেয়ে যাবেন। বেসিক্যালি হচ্ছে কি আপনাকে একটা কোয়েশ্চেন দেওয়া থাকবে, ওখানের মধ্যে আপনি যদি ওইটা যদি আসলে আপনার প্যাসেজে দেওয়া থাকে, এগ্রি করে থাকেন, তাহলে ইয়েস, না হলে নো, না হলে না দেওয়া থাকলে নট গিভেন। এরপর হচ্ছে শর্ট কোয়েশ্চেন আনসার। শর্ট কোয়েশ্চেন আনসার খুব ইজি, একটা কোয়েশ্চেন দেওয়া থাকবে, আপনাকে এক লাইনে আনসার করতে হবে, প্যাসেজটা পড়ে আনসারটা বের করে এক লাইনে আপনাকে আনসার করে ফেলতে হবে। বেসিক্যালি কোয়েশ্চেন আনসারের মতো, খুব শর্ট করে বলতে হবে। সো শর্ট কোয়েশ্চেন আনসার। এরপরে চলে যাই সেন্টেন্স কমপ্লিশন। ওই প্যাসেজের উপর বেস করে আপনাকে একটা সেন্টেন্স দিয়ে দেওয়া হবে, ঠিক আছে? ওই সেন্টেন্সটা আপনাকে কমপ্লিট করতে বলা হবে। তো সেন্টেন্সের যে ইনকমপ্লিট পার্টটা, ওইটা আপনারা প্যাসেজের মধ্যে পেয়ে যাবেন, প্যাসেজের মধ্যেই পেয়ে যাবেন। ওই প্যাসেজের মধ্যে আপনাকে খুঁজে বের করে সেন্টেন্সটা কমপ্লিট করে ফেলতে হবে। ওকে, নেক্সট হলো নোটস, সামারি, প্ল্যান, ডায়াগ্রাম, টেবিল অর চার্ট কমপ্লিশন। বেসিক্যালি এই যে দেখেন, কিছু সামারি দেওয়া থাকবে, নোটস দেওয়া থাকবে, একটা প্ল্যানও দেওয়া থাকতে পারে, দেন ডায়াগ্রামও দেওয়া থাকতে পারে, টেবিলও দেওয়া থাকতে পারে, এগুলো সব দেওয়া থাকবে, কিন্তু কিছু ইনফরমেশন আপনার মিসিং থাকবে। ওই ইনফরমেশন গুলো আপনার প্যাসেজ থেকে দেখে দেখে বের করে করে আপনাকে ওই মিসিং প্লেসটাতে বসাতে হবে। সো আপনাকে টেবিল, চার্ট, ডায়াগ্রাম এভাবে কমপ্লিট করতে হতে পারে। এগুলা নিয়েও আমরা হচ্ছে কি ডিটেইলসে অন্যান্য ক্লাসে পড়ে এসেছি অলরেডি। এরপর হচ্ছে ক্লাসিফিকেশন, এরপর হচ্ছে ম্যাচিং হেডিংস। ম্যাচিং হেডিংস নিয়ে বলে দিই, ম্যাচিং হেডিংস বা ম্যাচিং ইনফরমেশন, এই জিনিসটা স্টুডেন্টরা অনেক ভয় পায়। ইট ইজ বেসিক্যালি হলো আপনাকে অনেকগুলা অপশন দেওয়া থাকবে, অনেকগুলা হেডিংস দেওয়া থাকবে, আপনার প্যাসেজটা পড়ে, ধরেন প্যাসেজ এ, প্যারাগ্রাফ এ, প্যারাগ্রাফ বি,
তো বলবে প্যারাগ্রাফ এর সাথে কোন হেডিংটা আসলে সবচেয়ে বেশি যায়, কোন হেডিংটা বেশি ম্যাচ করে। ঠিক আছে, তখন হচ্ছে কি আপনাকে লিস্ট অফ হেডিংস থেকে আপনাকে দেখে বলে দিতে হবে যে এই হেডিংটা সবচেয়ে বেশি ম্যাচ করে এই প্যাসেজের জন্য বা এই প্যারাগ্রাফের জন্য। ওকে, তাহলে হচ্ছে কি আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন যদি এতটুক আপনাদের জন্য ক্লিয়ার হয়ে যায়। অলরাইট, ক্লিয়ার যদি হয়ে যায় একটা থামস আপ দিয়ে জানিয়ে দিবেন। অলসো আমার ভয়েস যদি ক্লিয়ার থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে থামস আপ দিয়ে কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন যাতে আমি সামনে আগাতে পারি। ওকে, তাহলে ক্লিয়ার জানিয়ে দেন অথবা থামস আপ দিয়ে জানিয়ে দেন যে ক্লিয়ার আছে। ইয়েস, আমি দেখতে পাচ্ছি আমাকে অলরেডি থামস আপ দিয়ে জানিয়ে দিচ্ছে যে সবকিছু ক্লিয়ার আছে। ওকে, ঠিক আছে, আমার ভয়েসও ক্লিয়ার, আমার সাউন্ড ভিডিও ক্লিয়ার, আমি ধরে নিচ্ছি। ওকে, থ্যাংক ইউ সো মাচ যারা আমাকে থামস আপ দিয়ে জানিয়ে দিয়েছেন। অলরাইট, ওকে, অলরাইট, তাইলে আমরা নেক্সটটাতে চলে যেতে পারি। নেক্সটটাতে এখন আমরা চলে এসেছি আমাদের আসল পড়া নিয়ে। আমি আবারও বলে দিচ্ছি, এছাড়াও যদি আপনাদের আরো কোয়েরিজ থাকে আইএলটিএস এর রিডিং এর অংশটা নিয়ে, একাডেমিক রিডিং এর অংশটা নিয়ে, আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দেন যে আমি এই জায়গায় প্রবলেম ফেস করছি, আমি এই জিনিসটা আসলে ক্যাচ করতে পারছি না, আমাকে প্লিজ বলেন যে এটা কেমনে আমি ইমপ্রুভ করতে পারি। তাহলে অবশ্যই আমি আপনাদেরকে কিছু সাজেশনস দিয়ে দিতে পারবো যে এটা আসলে এভাবে ইমপ্রুভ করে। তাহলে চলেন দেখে আসি যে আইএলটিএস এর জন্য আসলে আমাদের কি কি জিনিস, কি কি স্কিলস আসলে লাগবে বিফোর গোয়িং ইনটু সলভিং আইএলটিএস। ওকে, তাহলে দেখেন টাইম ম্যানেজমেন্ট স্কিল কিন্তু আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। আমি যেটা বলছিলাম আপনাদের এখানে 40টা কোয়েশ্চেন আনসার করতে হবে, 40টা একই টাইপের কোয়েশ্চেন না, ডিফারেন্ট টাইপের কোয়েশ্চেন। 4টা ধরেন এমসিকিউ দিল, 4টা ধরেন শর্ট কোয়েশ্চেন দিল, বাকি একটা দিল ফুল টেবিল কমপ্লিশন। ঠিক আছে, এরকম টাইপের ডিফারেন্ট ডিফারেন্ট কোয়েশ্চেন টাইপ থাকবে। এই ডিফারেন্ট ডিফারেন্ট সাথে আবার আপনারা যারা আইএলটিএস এর রিডিং এ অলরেডি মক টেস্ট দেখেছেন, প্র্যাকটিস করছেন, আপনারা জানেন যে আইএলটিএস এর অনেক বড় বড় প্যাসেজ থাকে, ওগুলোর মধ্যে ছোট ছোট অনেকগুলা প্যারাগ্রাফ থাকে। তো এতগুলা জিনিস আমরা পড়বো কেমনে, আনসার করব কেমনে, ইভেন আনসার করার পরও কিন্তু আপনাদেরকে একটা আনসার শিট দিয়ে দেওয়া হয় যেখানে আপনাদের আনসারটা আবার কোয়েশ্চেন পেপার থেকে আনসার শিটটাতে ট্রান্সফার করতে হয়। সো দেখেন এখানে কিন্তু অনেক ব্যাপার আছে, 1 আওয়ারে আপনার এত কিছু কভার করাটা একটু কঠিন। সো আপনাদের টাইম ম্যানেজমেন্ট স্কিলটা অবশ্যই থাকতে হবে। আপনার ইভেন আনসারও হচ্ছে কি ট্রান্সফার করতে হবে আনসার শিটে। সো অনেক ব্যাপার আছে। সো আসলে টাইম ম্যানেজমেন্টটা আপনারা করবেন কেমনে, টাইম ম্যানেজমেন্টটা আসলে কেমনে করতে হবে এটাই আমরা আজকে শিখিয়ে দিই। এমন প্রশ্ন দিয়ে শুরু করুন যা আপনার কাছে সবচেয়ে সহজ মনে হয়। আপনাদেরকে কি বললাম যে 40টা কোয়েশ্চেনের মধ্যে 40টাই সেম কোয়েশ্চেন টাইপ থাকবে না। আমরা যে অনেকগুলো কোয়েশ্চেন টাইপ দেখলাম, কিছু অনেকগুলো মিলায় থাকবে কোয়েশ্চেন, তাই না? তাহলে আপনার কাছে কোন কোয়েশ্চেন টাইপটা সবচেয়ে ইজি লাগে? আপনি প্র্যাকটিস করে আইএলটিএস এক্সামে গেলেন, বসতে গেলেন, এখন আপনার কাছে আসলে কোন কোয়েশ্চেন টাইপটা সবচেয়ে ইজি লাগে? আপনি এতদিন প্র্যাকটিসের মাধ্যমে বুঝে গিয়েছেন। যেমন অনেকের কাছে ম্যাচিং ইনফরমেশন বা টেবিল কমপ্লিশনটা সবচেয়ে কঠিন লাগে, তাহলে ওই জিনিসটা আপনি লাস্টের জন্য রেখে দেন। আর আপনার কাছে ধরেন সবচেয়ে ইজি লাগে এমসিকিউ টাইপ বা শর্ট কোয়েশ্চেনটা, তাহলে আপনারা কি করবেন? শুরুতে ওই কোয়েশ্চেন টাইপটা সলভ করার চেষ্টা করবেন। কারণ যদি আপনি শুরুতেই কঠিনটা দিয়ে শুরু করেন, ইন কেস অফ এনি এক্সাম, নট অনলি আইএলটিএস, একটু কষ্ট হয়ে যায়, তাই না? একটু কনফিডেন্সটা কমে যায়। সো আপনারা কি করবেন? আপনারা চেষ্টা করবেন আপনাদের যেটা স্ট্রং পয়েন্ট, আপনাদের যেটা অ্যাকচুয়ালি সহজ লাগে কোয়েশ্চেনটা, ওইটা দিয়ে শুরু করতে, তাহলে আর কোনো প্রবলেম হবে না। দিস ইজ ওয়ান থিং ইউ ক্যান ডু টু বি বেটার অ্যাট টাইম ম্যানেজমেন্ট। এরপরে চলে আসি, একটি প্যাসেজের পেছনে বেশি সময় ব্যয় করবেন না। এই তো, এখন আপনি অবশ্যই এরকম কিছু প্যাসেজ ফেস করতে পারেন যেটা একটু বেশি কঠিন লাগছে আপনার, অথবা একটা কোয়েশ্চেন টাইপ চলে এসেছে যেটার জন্য আপনি একদমই প্রিপেয়ার ছিলেন না, যেটা আপনার সবচেয়ে বেশি উইকেস্ট লিঙ্ক, যেটা আপনার সবচেয়ে কঠিন লাগে। তাহলে তখন আপনি কেমনে হচ্ছে কি আনসার করবেন, তাই না? তখন আপনি যেটা করবেন, ওইটাতে বেশি সময় ব্যয় করবেন না।
Do not waste too much of your time in that one passage, in that one question type. Move on to the next one. ঠিক আছে, আপনি যখন ধরেন একটা এক্সাম দিতে বসেছেন, আপনি ম্যাথস এক্সাম দিতে বসেছেন, তাই না? অনেকগুলো ম্যাথস থাকে যেগুলো খুব ইজি, যেগুলো খুব কঠিন। আমরা চেষ্টা করি প্রথমে ইজি কোয়েশ্চেনগুলো আনসার করে ফেলার জন্য, আর যেগুলা কঠিন, যেগুলাতে আমি আটকিয়ে যাচ্ছি, যেগুলাতে আমার হচ্ছে না, সেটাতে আমি বেশি সময় ব্যয় করব না, বিকজ টাইম ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন কেস অফ আইএলটিএস এর রিডিং অংশটাতে। আইএলটিএস এর স্পিকিং বলেন, লিসনিং বলেন, ওইটা একটা সময় জুড়ে হয়ে যায়, ওটা একটা ফিক্সড টাইমে হয়ে যায়। আপনি একটা রেকর্ডিং শুনবেন, আপনি আনসার করে দিবেন, তাই না? কিন্তু রিডিং এ আপনি একটা ফিক্সড সময় পাচ্ছেন, আপনি এর মধ্যে কমপ্লিট না করতে পারলে কিছু করার নেই, এক্সামিনার আপনার খাতায় এসে নিয়ে যাবে, কিছু এখানে করার থাকবে না আপনার, তাই না? সো আপনাকে কি করতে হবে, টাইম ম্যানেজমেন্ট স্কিলটা থাকতে হবে। সো একটা প্রশ্ন আপনার যদি কঠিন লেগেও থাকে, আপনি বেশি সময় ওটাতে ওয়েস্ট করবেন না। ওকে, তাহলে এতটুক পর্যন্ত ক্লিয়ার হয়ে থাকলে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন যে আপনারা বুঝতে পেরেছেন। ওকে, অলরাইট, তাহলে নেক্সটটাতে চলে যাই, সময়ের দিকে খেয়াল রাখবেন অবশ্যই। এটা তো একটা যে ব্যাপার, যে সময়ের দিকে অবশ্যই খেয়াল রাখবেন যে সময়টা আপনার কতদূর যাচ্ছে। ধরেন আপনি এখন মানে খেয়াল না করে আপনি যেখানে আপনার 5 মিনিট সময় দেওয়ার কথা, আপনি 10 মিনিট সময় দিয়ে দিলেন, তাহলে হবে না। অবশ্যই কিপ ইউর আই অন দ্য ক্লক। আপনার হচ্ছে সামনে ঘড়ি থাকবে বা হাতে ঘড়ি থাকবে, আপনি ঘড়ির দিকে খেয়াল রাখবেন, নিজেকে টাইম করবেন যে আমি এই প্রশ্নে এর চেয়ে বেশি সময় দিতে পারবো না, নো ম্যাটার হোয়াট। সলভ করতে পারি বা না করে আমার অন্য প্রশ্নে মুভ অন করতে হবে। ওকে, ওকে, সো আমি দেখছি আমাদেরকে একজন অলরেডি জিজ্ঞেস করছেন, রুহি আপু জিজ্ঞেস করছেন ফিক্সড টাইমটা কতটুক সময় থাকে। বেসিক্যালি আপু আমরা শুরুতেই দেখে ফেলেছি আপনাদের 40টা কোয়েশ্চেন 60টা মিনিটস এর মধ্যে আনসার করতে হবে। 1 আওয়ারের মধ্যে আপনাকে 40টা কোয়েশ্চেন আনসার করতে হবে। সো দ্যাট ইজ অ্যাকচুয়ালি আ বিট ডিফিকাল্ট টু ডু, দ্যাটস ওয়াই আমরা আপনাদেরকে টাইম ম্যানেজমেন্ট স্কিলটা শিখাচ্ছি। তো টাইম ম্যানেজমেন্টে কি করতে হবে, অবশ্যই হচ্ছে ঘড়ির দিকে খেয়াল রাখতে হবে, তারপর হচ্ছে সহজ প্রশ্ন দিয়ে শুরু করতে হবে, পয়েন্ট নাম্বার 2। পয়েন্ট নাম্বার 3 হচ্ছে কি, কোথাও আটকিয়ে গেলে বেশি সময় ওয়েস্ট করা যাবে না, ওইটাতে নেক্সটটাতে মুভ অন করে ফেলতে হবে। ওকে, তাহলে আমরা সবাই টাইম ম্যানেজমেন্টের বিষয়টাতে ক্লিয়ার হয়ে গিয়েছি। আমরা জানি অনেকেই হচ্ছে কি এই জিনিসটাতে অনেক প্রবলেম ফেস করে, রিডিং অংশটা ক্লিয়ার করতে পারে না, সিন্স প্যাসেজটা মোস্ট অফ দ্য টাইমে একটু কঠিন থাকে, বুঝতে কষ্ট হয়। সো অনেকে হচ্ছে কি প্যাসেজটা পড়তেই থাকে, কোয়েশ্চেন গুলো আনসার করার সময় পায় না, লাস্টে দেখা যায় কি উনি 3-4টা প্রশ্ন আনসার না করে এক্সাম হল থেকে বেরিয়ে গিয়েছে। সো আপনার টাইম ম্যানেজমেন্ট স্কিলটা পারফেক্ট করতে হবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। অলরাইট, তাহলে আমরা নেক্সটটাতে মুভ অন করি। নেক্সটে কি বলা হয়েছে, নেক্সটে বলা হয়েছে কিভাবে ভোকাবুলারি ইমপ্রুভ করবেন। এবার চলে আসি ভোকাবুলারির ক্ষেত্রে। আইএলটিএস এর রিডিং অংশে প্যাসেজে মোস্ট অফ দ্য টাইমই আপনারা একটু কঠিন কঠিন ভোকাবুলারি পাবেন, ঠিক আছে, যেগুলো হয়তো আপনাদের জানা নেই। সো আপনারা তখন কিন্তু একটা প্রবলেমে পড়ে যাবেন যে আমি তো এই জিনিসটা বুঝি না, এটার মিনিংটা কি, তাহলে আমি আনসারটা করব কেমনে। এই জন্য আপনাদেরকে শুরু থেকে আমি বলে আসছি আপনাদের একটু ভোকাবুলারি স্ট্রং করতে হবে। ভোকাবুলারি স্ট্রং করা মানে এখন আপনার ডিকশনারি খুঁড়ে মুখস্থ করবেন না, না। ভোকাবুলারি স্ট্রং করা মানে আপনার আইএলটিএস এর কিছু কমন টপিকের উপর কিছু ভোকাবুলারি আপনারা হচ্ছে কি একটু প্র্যাকটিস করে নেবেন বাসা থেকে, আর হচ্ছে সিনোনিমস, অ্যান্টোনিমস, এগুলো একটু প্র্যাকটিস করে নেবেন। এটা শুধু আইএলটিএস এর রিডিং এ না, আপনার আইএলটিএস এর অনেক জায়গায় এটা আপনাকে হেল্প করবে, স্পিকিং এ, রাইটিং এ, এসবে ভোকাবুলারি স্কিলটা থাকলে অনেক হেল্প হয় আপনাদের। তাহলে ভোকাবুলারি কেমনি ইমপ্রুভ করব আমরা, সেন্টেন্স বা প্যারাগ্রাফের কনটেক্সট বুঝে আনফ্যামিলিয়ার শব্দগুলোর মিনিং বোঝার চেষ্টা করুন। এটা মিনিং কি, আপনাদেরকে কি বলেছি, আপনার হচ্ছে কিছু এরকম ভোকাবুলারি থাকবে যেটার আপনি মিনিং অনেক প্র্যাকটিস করার পর আপনি এটার মিনিং আসলে বুঝছেন না, তখন আপনাকে আসলে সেন্টেন্সের কনটেক্সটটা বুঝে আপনাকে ধরে নিতে হবে, আচ্ছা এখানের মধ্যে আসলে এই ওয়ার্ডটার মিনিং নিশ্চয়ই এভাবে বুঝিয়েছে। ধরেন আপনাকে বললো যে আই এম ফিলিং ভেরি ডাউন, ঠিক আছে, আপনি ধরেন বুঝতে পারছেন না ফিলিং ডাউন মানে কি, আপনার শুধু জানা আছে ফিলিং স্যাড, তাহলে হচ্ছে কি আপনার হচ্ছে কি
এই লাইনের আগে পরে যেই লাইনগুলো আছে প্যারাগ্রাফে কি বলছে ওগুলা শুনে বুঝে নিতে হবে নিশ্চয়ই সে এখানে ফিলিং ডাউন বলতে বুঝাচ্ছে যে সে স্যাড ফিল করছে। আগের সেন্টেন্সে বা পরের সেন্টেন্সে নিশ্চয়ই স্যাডনেস নিয়ে কোনো না কোনো কথা থাকবে যেটাতে আপনি বুঝে যাবেন ফিলিং ডাউন মানে আসলে ফিলিং স্যাড। তো মাঝে মাঝে আপনার যদি সিনোনিম জানাও না থাকে আপনি হচ্ছে প্যারাগ্রাফে কি বলেছে ওই কনটেক্সটটাই মাথায় ধরে আপনি অ্যাজিউম করে নিতে পারেন যে আচ্ছা এটা মিনিং নিশ্চয়ই এটা দাঁড়াবে। হ্যাঁ, এতক্ষণ তো স্যাডনেস নিয়ে কথা বলো, এখন হঠাৎ করে তো নিশ্চয়ই এখানে হ্যাপিনেস নিয়ে কথা হবে না, তো ফিলিং ডাউন মানে নিশ্চয়ই এখানে স্যাড টাইপেরই কিছু বুঝানো হবে। ওকে, অলরাইট। সো আমাকে অনেকে বলছেন যে দে আর ভেরি স্কেয়ার্ড অফ ভোকাবুলারি, এই জন্যই তো আমরা চলে এসেছি যাতে আপনারা আর স্কেয়ার্ড না হন ভোকাবুলারি নিয়ে, যাতে আপনাদের ক্লিয়ার হয়ে যায় সব জিনিসপত্র, যে ভোকাবুলারি নিয়ে কোনো প্রবলেম না থাকবে। তাহলে আমরা বুঝতে পেরেছি যে যদি কোনো ভোকাবুলারি আমরা প্যাসেজে নাও বুঝে থাকি তাহলে কেমনে আমরা জিনিসটা তবুও আনসার করতে পারবো, তবুও কেমনে আমরা কনফিউজড না হয়ে থাকবো। ওকে, তারপর দেখেন ভোকাবুলারি এক্সপ্যান্ড করার জন্য রেগুলারলি একাডেমিক আর্টিকেলস, জার্নালস এন্ড বুকস পড়বেন। দিস ইজ আ ভেরি গুড টিপ ফর ইউ, যে আপনারা ভোকাবুলারি যদি ইমপ্রুভ করতে চান, এই যে ওয়ার্ড স্মার্ট টাইপের বই বা হচ্ছে কি ডিকশনারি টাইপের এগুলা যদি মুখস্থ না করে আপনারা কি করতে পারেন, মাঝে মাঝে একটু ইংলিশ পেপারটা খুলে আপনারা আর্টিকেলস এর থ্রু একটু যেতে পারেন, তাই না? এভাবে করে করে অনেকভাবেই কিন্তু আপনারা চাইলে আপনাদের ভোকাবুলারিটা আসলে ইমপ্রুভ করতে পারেন। রেগুলারলি একটু আর্টিকেলস পড়বেন, জার্নালস পড়বেন, একটু কিছু ইংলিশ বুক পড়ার চেষ্টা করবেন, তাই না? তো এভাবে করে আপনারা চাইলে আসলে আপনাদের ভোকাবুলারিটা ইমপ্রুভ করতে পারেন, এক্সপ্যান্ড করতে পারেন। সো এগুলো হচ্ছে একটু নন ট্রেডিশনাল ওয়ে অফ ইমপ্রুভিং ইয়োর ভোকাবুলারি। এভাবে করে ট্রেডিশনাল ওয়ে অফ মানে ডিকশনারি খুলে মুখস্থ না করে আপনারা চাইলে হচ্ছে দৈনন্দিন জীবনে এটাকে একটা হ্যাবিট করে আপনারা জিনিসটা ইমপ্রুভ করতে পারেন। ওকে, তাহলে চলুন আমরা দেখে আসি আমরা এখানে ভোকাবুলারি বলতে কি বুঝাচ্ছি। কনসিকুয়েন্সের ভোকাবুলারি, তার মানে কনসিকুয়েন্সের সিনোনিম কি হতে পারে? কনসিকুয়েন্স হল কনসিকুয়েন্সের একটা সিনোনিম হচ্ছে রেজাল্ট, আউটকাম, এফেক্ট। সো যখন আপনার মাঝে মাঝে ধরেন প্যারাগ্রাফে আপনাকে ওয়ার্ডটা ইউজ করলো কনসিকুয়েন্স, কিন্তু আপনার প্রশ্নে ওয়ার্ডটা কি হলো যে রেজাল্ট বা আউটকাম বা এফেক্ট, যেগুলো বেসিক্যালি দ্য সেম মিনিং অফ কনসিকুয়েন্স, যেগুলো বেসিক্যালি কনসিকুয়েন্সেরই সেম মিনিং, জাস্ট ডিফারেন্ট একটা ওয়ার্ড, সিনোনিমাস ওয়ার্ড, ঠিক আছে? তো তখন যখন আপনি হচ্ছে কি এরকম একটা ডিফারেন্ট ওয়ার্ড দেখবেন যে কিরে প্যাসেজের সাথে তো ওয়ার্ডটা মিল নাই, তাহলে হচ্ছে কি আপনার দ্যাটস এইটার কারণে আপনার ভোকাবুলারি একটু ইমপ্রুভ করতে হবে, যাতে এই সব ক্ষেত্রে আপনারা কনফিউজ না হয়ে যান। যখন আপনারা সিনোনিম দেখবেন তখন যাতে আপনারা কনফিউজ না হয়ে যান যে এটা আসলে কি। তো এরকম আপনাদের হচ্ছে কি কিছু জিনিসের, কিছু ওয়ার্ডস এর সিনোনিমস আসলে জানা থাকতে হবে, নিজের সুবিধার জন্য, নিজেই ভালো স্কোর করার জন্য আপনাদের এসব জানা থাকতে হবে। অলরাইট, ওকে। আমি দেখছি এখনো আমাদের সঙ্গে অনেকজন আছেন। ওকে, আমি দেখছি আমাকে অলরেডি বলছেন যে কত নাম্বার, আচ্ছা আমি প্রশ্নটা বুঝিনি ভাইয়া, এক্সট্রিমলি সরি। অলরাইট, ওকে, তাহলে আমরা নেক্সটটাতে মুভ অন করি। কিভাবে অ্যাংজাইটি কমাতে পারবেন, এই জিনিসটা আমার কাছে আসা সবচেয়ে কমন কোয়েশ্চেন ফ্রম মাই স্টুডেন্টস, যে এনজাইটি হয়, অ্যানশিয়াস লাগে, হ্যাঁ, যে অনেক টেনশন হয়, অনেক ভয় হয় এক্সাম দেওয়ার সময়, কাজ হচ্ছে 60 মিনিটসে কেমনে 40টা কোয়েশ্চেন আনসার করব, মানে অফকোর্স নার্ভাস হওয়াটা খুবই একটা স্বাভাবিক ব্যাপার। সো এই নার্ভাসনেস কাটানোর জন্য আপনারা আসলে কি করতে পারেন, খুব ইজি কিছু জিনিস আপনাদেরকে শিখিয়ে দিবে। দেখেন, টেস্ট কন্ডিশনস অর্থাৎ পরীক্ষার নির্ধারিত সময় মাথায় রেখে প্র্যাকটিস করুন। দের ইজ নাথিং অ্যাবাভ প্র্যাকটিসিং। আপনারা যদি ভয়টা কাটাতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে বাসায় প্র্যাকটিস করতেই হবে। প্র্যাকটিসের জন্য আমাদের 10 মিনিটস স্কুল থেকেও আপনাদের জন্য অনেক অনেক মানে হেল্পফুল জিনিস আছে, যেমন আপনার কমেন্ট সেকশনে একটা লিংক পেয়ে যাবেন পাবলিক এক্সামের জন্য, একটি ফ্রি এক্সামের জন্য, যেখানে একটি মক টেস্টে বসে আপনারা আপনাদের নিজেদেরকে ইভ্যালুয়েট করে ফেলতে পারবেন, আপনাদের নিজেদেরকে ইমপ্রুভ করার জন্য একটা মক টেস্ট দিয়ে ফেলতে পারবেন। সো আপনাদের টাইমিংটা হিসাব রেখে, 1 ঘন্টা টাইমিংটা হিসাব রেখে এরকম অনেক মক টেস্ট দিতে হবে আপনাদের আইএলটিএস প্রিপারেশনটা ভালো করার জন্য। তো ভালো এটা যদি আপনারা করে থাকেন, যত প্র্যাকটিস করবেন তত আপনার নার্ভাসনেসটা কাটবে। তো এভাবে করে আপনারা চাইলে নার্ভাসনেসটা কাটাতে পারেন, ঠিক আছে?
অলরাইট, নেক্সটে চলে যাই। যখন অনেক বেশি নার্ভাস লাগবে, এরকম হতেই পারে যে আপনারা এক্সামের একটা পয়েন্টে চলে গিয়েছেন যেখানে আপনি দেখতে পারছেন যে আমার এতগুলা প্রশ্ন, ধরেন ১০ টা প্রশ্ন আমার ১০ মিনিটে কভার করার কথা, কিন্তু আসলে আমার আছে ৫ মিনিট বাকি। ওকে, এখন আমি কি করব? এখন এই টাইমটাতে আসলে নার্ভাস হয়ে যাওয়াটা খুবই স্বাভাবিক। ওকে? এই নার্ভাস হয়ে যাওয়াটা খুবই স্বাভাবিক। সো তখন আমরা কি করব? তখন আমরা একটু we will take a breather. We will stop, we will pause for a minute. ডিপ ব্রিথিং এর মতো রিল্যাক্সেশন টেকনিকস একটু অনুসরণ করব। তখন আমরা একটু স্টপ করব, একটু আমরা চেষ্টা করব নার্ভাস না হয়ে একটু স্টপ করে ডিপ ব্রিদিং, ব্রিথ ইন অ্যান্ড ব্রিথ আউট, এই জিনিসটা একটু প্র্যাকটিস করার। ট্রাস্ট মি, ইট হেল্পস আ লট, নট অনলি ইন কেস অফ আইএলটিএস এক্সাম, এনি কাইন্ড অফ এক্সামের ক্ষেত্রে আপনি যদি যখন আপনার লাগছে আপনি বেশি অ্যাংজাইটিতে পড়ে যাচ্ছেন, বেশি নার্ভাস হয়ে যাচ্ছেন, তখন একটু যদি আপনি পজ করে জাস্ট 30 to 1 মিনিটস এর জন্য আপনি যদি একটু ডিপ ব্রেথ করে একটু নিজেকে রিল্যাক্স করার চেষ্টা করেন, তাহলে কিন্তু ইট হেল্পস আউট আ লট। ইটস কাইন্ড অফ লাইক আ রিস্টার্ট বাটন, একটু রিস্টার্ট করে দিতে পারবেন নিজেকে। এরকম টাইপের এই জন্যই এইসব টেকনিকস গুলো আসলে অনেক কাজে দেয়। ইটস কাইন্ড অফ লাইক আ রিস্টার্ট বাটন। তাহলে আপনার নার্ভসকে আপনি কমিয়ে আনলেন, তারপর আবার পুনরায় আপনারা সুন্দর মতো শুরু করে দিলেন আপনার লেখা। ঠিক আছে? তো এভাবে করে আপনারা প্র্যাকটিস করে ফেলতে পারেন যে যখন আপনাদের অ্যাংজাইটি হয়। অলরাইট? ওকে, ওকে। সো আমরা নেক্সটটাতে মুভ অন করি। আপনাদের যদি এই পর্যন্ত কোনো কনফিউশন থেকে থাকে, তাহলে হচ্ছে কি অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন যে আমার এই জায়গায় প্রবলেম আছে, ওই জায়গায় প্রবলেম আছে। তাহলে হচ্ছে কি আমি আপনাদের কোয়েরিজ আ ইয়ে আ আনসার করে দিতে পারবো। অলরাইট? ওকে। তাহলে দেখেন, স্কিমিং অ্যান্ড স্ক্যানিং, দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট পার্ট ফর ইউ গাইস। আপনারা অবশ্যই এটাতে একটু আমার সঙ্গে কনসেন্ট্রেট করবেন। দেখুন, স্কিমিং অ্যান্ড স্ক্যানিং, আপনারা যারা আসলে ভালো মতো আইএলটিএস এর প্রিপারেশন নিচ্ছেন, আপনারা নিশ্চয়ই স্কিমিং অ্যান্ড স্ক্যানিং এই ওয়ার্ডটা আসলে শুনে এসেছেন। সো আসলে আমরা স্কিমিং অ্যান্ড স্ক্যানিং জিনিসটা কেমনে করব? স্কিমিং অ্যান্ড স্ক্যানিং ইজ আ ভেরি ইউজফুল টিপ ফর আইএলটিএস রিডিং পার্ট। আইএলটিএস রিডিং এ আপনাকে অনেক বড় বড় প্যাসেজ দিয়ে দেওয়া হয়, অনেক বড় বড় ওটা কি বলে, অনেক বড় বড় প্যাসেজের মধ্যে ছোট ছোট প্যারাগ্রাফ থাকে। সো হচ্ছে কি তখন ইটস ভেরি ওভারওয়েলমিং টু সি এতগুলা বড় বড় প্যাসেজ। ঠিক আছে? তখন হচ্ছে কি সব না পড়ারও টাইম থাকে না, সব পড়াও উচিত না আসলে। হ্যাঁ, আমরা আসলে কেমনে জিনিসটাতে আগাবো ওইটাই দেখবো। তো স্কিমিং এন্ড স্ক্যানিং ইজ এ ভেরি নাইস টেকনিক এই জিনিসটা আপনার এত বড় বড় প্যাসেজ গো থ্রু করার জন্য। দেখেন, প্রত্যেকটি প্যারাগ্রাফের প্রথম লাইন পড়বেন। প্রথমে আপনি যেটা করবেন, আপনার অনেকগুলো প্যারাগ্রাফ দেওয়া থাকবে। ঠিক আছে? আপনি প্রথমে ইন্ট্রোডাকশন প্যারাগ্রাফটা পড়ে ফেলবেন। ইন্ট্রোডাকশন প্যারাগ্রাফটা পড়ার পর আপনি আরো ধরেন ৫টা প্যারাগ্রাফ আছে, প্রতিটা প্যারাগ্রাফের প্রথম লাইনটা পড়ে ফেলবেন। প্রথম ১-২ লাইন মানে টপিক সেন্টেন্স যেটাকে বলে, প্রথম ১-২ লাইন পড়ে ফেললেই কিন্তু এনাফ টু গেট অ্যান আইডিয়া যে ও আচ্ছা, আমাকে এই প্যারাগ্রাফে এটার কথা বলছে। এই প্যারাগ্রাফে ধরেন হচ্ছে কি আমাকে বলছে কনসিকুয়েন্সেস এর কথা, ধরেন হচ্ছে কি এক্সারসাইজ করলে কি কি বেনিফিটস পাবো এইটার কথা বলছে। ঠিক আছে? এই প্যারাগ্রাফে প্রথম লাইন দেখে হয়তো আপনি বুঝে যেতে পারেন যে এই প্যারাগ্রাফে এক্সারসাইজের বেনিফিটস নিয়ে বলছে। এরপর থার্ড প্যারাগ্রাফে ধরেন, থার্ড প্যারাগ্রাফের প্রথম লাইনে ধরেন এক্সারসাইজ নিয়ে খারাপ কিছু বলেছে, যে এক্সারসাইজের তাহলে ডিসঅ্যাডভান্টেজেস বলেছে, হ্যাঁ, রিস্ক বলেছে। অলরাইট? সো এইভাবে করে করে আপনি যখন প্রতিটা প্যারাগ্রাফের প্রথম লাইনটাই পড়বেন, তখনই না একটা আইডিয়া হয়ে যায় যে আচ্ছা, এই প্যারাগ্রাফের মেইন আইডিয়া তাহলে এইটা, এই প্যারাগ্রাফে এই জিনিস নিয়ে কথা বলছে, এই প্যারাগ্রাফে অ্যাডভান্টেজেস নিয়ে কথা বলছে, এই প্যারাগ্রাফে ডিসঅ্যাডভান্টেজেস নিয়ে কথা বলেছে। তাহলে এই জিনিসটাকেই বলা হয় স্কিমিং, এটাকে বলা হয় স্কিম করা। স্ক্যানিংও এটাতেও আমরা আসছি, এটাকে বলা হয় স্কিম করা। তো প্রথমে আমরা অবশ্যই ইন্ট্রোডাকশন প্যারাগ্রাফটা পড়ে নিব, আপনার প্যাসেজের ইন্ট্রোডাকশন যে প্রথম প্যারাগ্রাফটা থাকে ওইটা একবার পড়ে নিব। এরপর হচ্ছে কি এত বড় বড় প্যারাগ্রাফ পড়ে, এতগুলা কথা পড়ে টাইম ওয়েস্ট না করে আমরা প্রতিটা প্যারাগ্রাফের একটু আইডিয়া নেওয়ার চেষ্টা করব যে এই প্যারাগ্রাফে কি বলছে, ওই প্যারাগ্রাফে কি বলছে। এই স্কিমিং করার পর এরপর আমরা প্রশ্নে যাব। ঠিক আছে? প্রশ্নে যাওয়ার পর হচ্ছে কি এই প্রশ্নতে ধরেন হচ্ছে কি এই তো এক্সারসাইজের বেনিফিট নিয়ে আপনাকে কিছু বলা হলো, তাহলে আপনি স্কিমিং যে করেছেন আপনার প্যাসেজটার, আপনি অলরেডি জানেন কয় নাম্বার প্যারাগ্রাফে আপনার
এক্সারসাইজের বেনিফিটস নিয়ে কথা বলেছে। এখন আপনি কোয়েশ্চেনটা পড়ার পর প্যারাগ্রাফ 2 বা 3 যেই প্যারাগ্রাফে আপনার স্কিমিং নিয়ে বলেছে, ও সরি বেনিফিটস নিয়ে বলেছে, ওই প্যারাগ্রাফে চলে যাবেন। ওই প্যারাগ্রাফটা তারপর আপনি পুরাটা পড়বেন। পুরাটা পড়ার পর তারপর আপনি আনসার করতে পারবেন জিনিসটা। এইটাকে বলা হয় স্কিমিং। এরপর চলে আসি স্ক্যানিং জিনিসটা কি। কিওয়ার্ড খুঁজবেন। স্কিমিং এ আপনি কিছু জিনিস পড়েন, ঠিক আছে, আপনাকে কিছু দূর পড়তে হয়, কিন্তু স্ক্যানিং জিনিসটা না কিছু না পড়ে একটু জাস্ট গো থ্রু করা। ওই চোখ দিয়ে আপনি জাস্ট একটু দেখে নিবেন যে একটু একটু মাঝখানে একটু একটু কিওয়ার্ডস দেখে দেখে একটা দুইটা লাইন পড়ে পড়ে আপনাকে স্ক্যান করা, যেটাকে বলে বেসিক্যালি স্ক্যান করে আপনি পুরো প্যাসেজটা স্ক্যান করে নিয়ে, এটাও একটা গুড টেকনিক, যেটা কাজ করতে পারে আপনার জন্য, আবার কাজ নাও করতে পারে। দিস ইজ আ গুড টেকনিক টু হ্যাভ অন ইউর হ্যান্ড, যে এটাও একটা টেকনিক ফলো করা যায়। কাজ প্রতিটা প্যারাগ্রাফ পড়ে পড়ে লাইন বাই লাইন এই জিনিসটা করাটা একটা ভুল ইন আইএলটিএস রিডিং পার্ট। কারণ আপনার এই রিডিং পার্টে অনেক বড় বড় অংশ দেওয়া থাকে, অনেক বড় বড় জিনিস দেওয়া, প্যারাগ্রাফস দেওয়া থাকে উইথ হার্ড ভোক্যাবুলারিজ। সো এটা পড়ে টাইম ওয়েস্ট না করে একটু স্কিমিং আর স্ক্যানিং জিনিসটা অ্যাপ্লাই করলে অনেক বেটার হয় আপনাদের জন্য। আপনারা খুব ইজিলি হচ্ছে কি জিনিসপত্র আনসার করে ফেলতে পারবেন। ওকে, সো হচ্ছে কি আমরা দেখে ফেললাম কেমনে স্কিমিং করে, কেমনে স্ক্যানিং করে। এখন কিওয়ার্ডস এর ব্যাপারে আসি। ধরুন আপনাকে হচ্ছে কি একটা প্রশ্ন দিল যেখানে একটা প্রপার নাউন আছে বা একটা ডেট আছে, ঠিক আছে। এখন আপনি যে ডেটটা আইডেন্টিফাই করেছেন কোয়েশ্চেনে, আপনার কি এখন ব্যাক যে পুরা প্যাসেজটা পড়ার দরকার আছে? না, আপনি স্ক্যান করে আপনি জাস্ট ধরেন 1971 এই ওয়ার্ডটা, এই কিওয়ার্ডটা আপনি হচ্ছে কি কোয়েশ্চেনে গিয়ে প্যারাগ্রাফে গিয়ে আপনার প্যাসেজে গিয়ে আইডেন্টিফাই করার চেষ্টা করবেন, বের করার চেষ্টা করবেন স্ক্যান করে। তো এই জিনিসটাকে বলা হচ্ছে স্কিমিং এন্ড স্ক্যানিং। তো আপনি যখন হচ্ছে কি প্যাসেজ পুরোটা না পড়ে আপনি জাস্ট নাম্বারটা বের করে ফেললেন, বা প্রপার নাউনটা, কারণ নাম, প্রপার নাউন বলতে আমি কারণ নাম বুঝাচ্ছি, নামটা আইডেন্টিফাই করে ফেললেন, ওভাবে করে আপনি কিওয়ার্ডস গুলা বের করে ফেললেন, এই লাইনে এই প্রপার নাউন আছে, এই লাইনে হচ্ছে এই ডেটটা আছে, তাহলে ওই লাইনে গিয়ে আপনি আনসারটা পেয়ে যাবেন। তাহলে আপনাকে আবারও পুরা প্যাসেজটা, পুরা প্যারাগ্রাফটা পড়তে হলো না। সো these are very good ways to actually answer IELTS এর রিডিং অংশটা, ঠিক আছে। কারণ হচ্ছে কি আপনার রিডিং এ এত কন্টেন্ট থাকে, এত বড় বড় প্যারাগ্রাফ থাকে, যে কখনোই পসিবল না যে প্রতিটা কোয়েশ্চেন পড়ে আমি আবার প্রতিটা প্যারাগ্রাফ পড়বো। তাহলে আমরা কি কি করব বললাম, অবশ্যই একটু কনসেন্ট্রেট করবেন। আমরা কি কি করব, আমরা হচ্ছে কি প্রথমে ইন্ট্রোডাকশন প্যারাগ্রাফটা পড়ে ফেলবো। প্রথম প্যারাগ্রাফটা পড়ে ফেললে আমি বুঝে যাবো যে প্যাসেজে এক্সারসাইজ নিয়ে কথা বলছে বা হিস্টোরিক্যাল প্লেস নিয়ে কথা বলছে, বুঝে যাব। এরপর প্রতিটা প্যারাগ্রাফই আমরা না পড়ে আমরা প্রতিটা প্যারাগ্রাফের প্রথম 1-2 লাইন দেখলে বুঝে যাব প্যারাগ্রাফটা কি নিয়ে কথা। এটা হওয়ার পর আমরা কোয়েশ্চেনে যাব। কোয়েশ্চেনে গিয়ে আমরা যদি হচ্ছে কি যখন দেখবো যে এই কোয়েশ্চেনে চেয়েছে ধরেন এক্সারসাইজের বেনিফিট, তাহলে হচ্ছে কি আমরা যে এর আগে স্কিমিং করেছি ওই অনুযায়ী আমরা প্যারাগ্রাফে প্যাসেজে ব্যাক যে আমরা বুঝে যাব যে ও আচ্ছা এই টপিকে নিয়ে কথা তো বলেছিল প্যারাগ্রাফ নাম্বার 3 তে। এভাবে করে আমরা প্যারাগ্রাফ নাম্বার 3 তে ব্যাক গিয়ে আমরা হচ্ছে কি ওই প্যারাগ্রাফে আমাদের আনসারটা খুঁজে ফেলবো। এভাবে করে আপনারা স্কিমিং আর স্ক্যানিং অ্যাপ্লাই করতে পারেন। আরেকটা জিনিস কিওয়ার্ডের ব্যাপারটা, আপনি কোয়েশ্চেনে হচ্ছে কি একটা কিওয়ার্ড পাবেন, তো হচ্ছে এই কোয়েশ্চেনে কি চেয়েছে, একটা ধরেন প্রপার নাউন হতে পারে, একটা ডেট হতে পারে, এরকম টাইপের হচ্ছে কি কিছু কিওয়ার্ড আপনি আইডেন্টিফাই করে ফেলবেন। এই ওয়ার্ডগুলো আপনি কোয়েশ্চেনের ওয়ার্ডটা আপনি বেসিক্যালি পুরো প্যারাগ্রাফটা আবার না পড়ে কোয়েশ্চেনটা পড়ার পর আপনি জাস্ট স্ক্যান করে প্যাসেজটা আপনি চেষ্টা করবেন ওই ওয়ার্ডটা খুঁজে বের করতে। ধরেন একটা ডেট হতে পারে, একটা প্রপার নাউন হতে পারে, যে কোনো ওয়ার্ড, ঠিক আছে। আপনি স্ক্যান করে খুঁজার চেষ্টা করবেন যে এই ওয়ার্ডটা আমার প্যারাগ্রাফে কোথায় আছে। যেখানে আছে প্যারাগ্রাফের ওখানে যাবেন, তো ওই সেন্টেন্সে বা ওই কয়েকটা সেন্টেন্সে আপনারা হচ্ছে কি পেয়ে যাবেন আপনাদের আনসারটা, ঠিক আছে। এভাবে আমরা বেসিক্যালি স্কিমিং আর স্ক্যানিং জিনিসটা অ্যাপ্লাই করতে পারি। ওকে, সো আপনারা যদি বুঝে থাকেন তাহলে হচ্ছে কি অবশ্যই আমাকে একটা থামস আপ দিয়ে কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন যে আপনারা বুঝতে পেরেছেন যে এতটুকু পর্যন্ত স্কিমিং আর স্ক্যানিং এর কনসেপ্টটা ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আইএলটিএস রিডিং। এটা আপনাদের অবশ্যই জানা থাকা উচিত। সো এটা যদি আপনারা বুঝে থাকেন তাহলে অবশ্যই হচ্ছে কি আমাকে কমেন্ট সেকশনে একটি থামস আপ দিয়ে
জানিয়ে দিবেন। আর অবশ্যই আপনাদের যদি আরো কোনো কোয়েরিজ থেকে থাকে আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন আইএলটিএস একাডেমিক রিডিং নিয়ে, তাহলে হচ্ছে কি ওইটাও আমি আপনাদের আনসার করার চেষ্টা করব। ওকে, অলরাইট, তাহলে আমরা নেক্সট পার্টে চলে যাই। প্যারাফ্রেজড ওয়ার্ড আইডেন্টিফাই করুন। বেসিক্যালি প্যারাফ্রেজ জিনিসটা কি? আমরা প্যারাফ্রেজের কনসেপ্টটা এর আগেও আইএলটিএস এর শুধু রিডিং অংশে না, আইএলটিএস এর লিসনিং বলেন, আইএলটিএস এর স্পিকিং বলেন, সব ক্লাসে আমরা এই জিনিসটা অনেকবার মেনশন করেছি। প্যারাফ্রেজ জিনিসটা, প্যারাফ্রেজ মানে হচ্ছে কি আপনাকে বেসিক্যালি একটা সেন্টেন্স দিয়ে দেওয়া হবে যেটা বেসিক্যালি আগের সেন্টেন্সটার মিনিংটা সেম কিন্তু একটু ওলট পালট করে বা একটু হচ্ছে কি কিছু সিনোনিম ওয়ার্ডস ইউজ করে আপনাকে একটু কনফিউজ করার চেষ্টা করবে সেন্টেন্সটাতে। বুঝেছেন? যেমন আমরা একটা এক্সাম্পল দেখে ফেলি, গ্লোবাল ওয়ার্মিং ইজ আ প্রেসিং কনসার্ন। ঠিক আছে, এটা একটা সেন্টেন্স যে গ্লোবাল ওয়ার্মিং একটা আসলে কনসার্ন আমাদের জন্য। এরপরে প্যারাফ্রেজড টেক্সটটা দেখেন, ক্লাইমেট চেঞ্জ ইজ অ্যান আর্জেন্ট ইস্যু। দুইটার মিনিং আসলে সেম না। গ্লোবাল ওয়ার্মিং আর ক্লাইমেট চেঞ্জ তো আসলে সেম কনসেপ্ট, রাইট? তো দুইটাই সেম জিনিস, কিন্তু প্রেসিং কনসার্নের বদলে কি ওয়ার্ড ইউজ করেছে ওরা? 1 সেকেন্ড। এই যে দেখেন, গ্লোবাল ওয়ার্মিং এর বদলে একটা সিনোনিম ইউজ করেছে ক্লাইমেট চেঞ্জ, আর প্রেসিং কনসার্নটা না বলে আরো সুন্দর একটা ভোকাবুলারি ইউজ করে আর্জেন্ট ইস্যু, এভাবে করে ওরা প্যারাফ্রেজ করেছে। সো এভাবে করে বেসিক্যালি প্যারাফ্রেজ করতে হয়। তো আপনারা ধরেন এই লাইনটা ধরেন আপনার প্যাসেজে দেওয়া, কিন্তু আপনার কোয়েশ্চেনে হচ্ছে কি এই লাইনটা দেওয়া, তখন কি আপনারা কনফিউজ হয়ে যাবেন? না, আপনারা আর কনফিউজ হবেন না, কারণ আজকে আমরা প্যারাফ্রেজ জিনিসটা কি এটা শিখে ফেলেছি। তো এরকম প্যারাফ্রেজ কিছু সেন্টেন্সেস আপনারা পাবেন যেখানের মধ্যে ডিফারেন্ট ডিফারেন্ট সিনোনিম ওয়ার্ডস ইউজ করেছে, বা সেন্টেন্সটা একটু হচ্ছে কি রিঅ্যারেঞ্জ করে দিয়েছে যাতে আপনাদেরকে একটু কনফিউজ করা যায়। তাহলে প্যারাফ্রেজের কনসেপ্টটা যদি আপনারা বুঝে যান তাহলে আপনাদের জন্য রিডিং অংশে আনসার করাটা খুব ইজি হবে, কারণ কখনোই আপনাকে প্যাসেজের মতো হুবহু লাইনটা উঠিয়ে দিবে না, প্যারাফ্রেজ লাইনই আপনার থাকবে। ওকে, তো এই জন্য হচ্ছে কি আপনাকে প্যারাফ্রেজ এর কনসেপ্টটা বুঝতে হবে, আপনার এই স্কিলটা থাকতে হবে আপনি যাতে প্যারাফ্রেজ জিনিসটা আইডেন্টিফাই করতে পারেন যে এখানে আসলে সেম জিনিসই বলেছে জাস্ট ইনটু ডিফারেন্ট ওয়ার্ড ইউজ করে। তো এই জিনিসটাই ছিল আপনার প্যারাফ্রেজ। ওকে, সো এভাবে করে সিনোনিম ইউজ করে, তারপর হচ্ছে কি একটু ডিফারেন্ট ডিফারেন্ট ওয়ার্ড ইউজ করে আপনাকে কনফিউজ করার চেষ্টা করবে যাতে আপনি কনফিউজড হয়ে যান। সো এভাবেই আমরা প্যারাফ্রেজ ওয়ার্ডগুলা, প্যারাফ্রেজ টেক্সটগুলা আইডেন্টিফাই করবো। সো আপনারা এরকম রিডিং অংশে এরকম অনেক প্যারাফ্রেজড লাইনস পাবেন, প্যাসেজের সাথে মিলে না, কিন্তু কনফিউজ হওয়ার কোনো দরকার নেই, কারণ হচ্ছে কি আপনারা অলরেডি প্যারাফ্রেজড এর ওই ইয়েটা কনসেপ্টটা জানেন। আমি দেখছি একজন আপু আমাদেরকে বলছে ওনার এক্সাম 12 তারিখে, 12 অক্টোবর, এভরিওয়ান প্রে ফর মি। ইনশাআল্লাহ আপু আপনি ভালো করবেন, আপনার এক্সাম 12 তারিখে, ইনশাআল্লাহ আপনি অবশ্যই ভালো করবেন। আপনি আমি আশা করছি আপনি অনেকগুলা মক টেস্ট দিয়েছেন, অনেক প্র্যাকটিস করেছেন, তাহলে অবশ্যই নো চিন্তা, আপনি ভালোই করবেন। ওকে, সো আমরা চলে আসি নেক্সট অংশে, স্পিড রিডিং প্র্যাকটিস করুন। আচ্ছা, স্পিড রিডিং প্র্যাকটিস করুন। আচ্ছা, সো বেসিক্যালি আপনাকে নিজেদেরকে মানে স্পিড রিডিং বলতে বোঝানো হচ্ছে যে আপনি যে এই প্যাসেজটা অনেক বড়, রাইট? আপনাদেরকে শুরু থেকে এটা বলেছে যে প্যাসেজগুলো অনেক বড় হয়, তো আপনার প্যাসেজগুলো তাড়াতাড়ি পড়ার অ্যাবিলিটিটা থাকতে হবে। হ্যাঁ, আপনি হচ্ছে কি যদি আস্তে আস্তে এই যে এই লাইনটা, গ্লোবাল ওয়ার্মিং ইজ অ্যান আর্জেন্ট ইস্যু, এত আস্তে আস্তে না পড়ে আপনাকে ফাস্ট ফাস্ট পড়ার অ্যাবিলিটিটা আসলে থাকতে হবে। এটা ইটস আ ভেরি ইম্পর্টেন্ট অ্যাবিলিটি টু হ্যাভ। ওকে, সো আপনাকে স্পিড রিডিং ও প্র্যাকটিস করতে হবে। স্পিড রিডিং আপনি কেমনে প্র্যাকটিস করতে পারেন? ওই তো আপনার আগের ইয়ের মতোই, যে আপনি কিছু একাডেমিক জার্নালস পড়তে পারেন, বুকস পড়তে পারেন রেগুলারলি, আপনার ডেইলি রুটিনে এগুলো একটু অ্যাপ্লাই করলে জিনিসটা একটু ইজি হয়ে যায়। ওকে, সো আপনি হচ্ছে কি ক্যাজুয়ালি আপনি প্রতিদিন যদি এগুলো পড়ে থাকেন তাহলে আপনি দেখবেন আপনার স্পিড রিডিং এরও হচ্ছে কি অ্যাবিলিটিটা
বাড়ছে। স্পিড রিডিং এর অ্যাবিলিটিটা কেন ইম্পর্টেন্ট? কারণ রিডিং অংশে অনেক বড় বড় প্যারাগ্রাফ দেওয়া থাকে আপনাকে, অনেক কঠিন কঠিন ওয়ার্ড ইউজ করা থাকে, মানে আপনার 60 মিনিটসে এটা র্যাপ আপ করাটা অনেকের কাছে ইম্পসিবল হয়ে দাঁড়ায়। সো আপনাকে তাড়াতাড়ি রিডিং পড়ে যাওয়ার অ্যাবিলিটিটা অবশ্যই থাকতে হবে, নিজেকে ট্রেন করতে হবে আপনি যাতে তাড়াতাড়ি পড়ার অ্যাবিলিটিটা থাকে। তাহলে চলেন আমরা একটা ওভারভিউ দিয়ে আসি আজকে আমরা কি কি শিখেছি রিডিং অংশে। সো আজকে আমরা শিখেছি রিডিং পার্টে একাডেমিক রিডিং, কিন্তু আমি আবারও বলে দিচ্ছি আমরা জিটি দেখছি না, আমরা জেনারেল ট্রেনিং দেখছি না, আজকে আমরা একাডেমিক রিডিং পার্টটা দেখছি। একাডেমিক রিডিং এ আপনার 3টা অংশ থাকে, 3টা সেকশনের মধ্যে ফার্স্ট সেকশনটা সবচেয়ে ইজি হয়, তারপরটা আরেকটু কঠিন হয়, থার্ড সেকশনটা সবচেয়ে কঠিন হয়। তো এইভাবে করে আস্তে আস্তে আপনার প্রতিটা সেকশন একটু কঠিন হয়ে যায়। ওকে, সো রিডিং অংশে আপনার 3টা সেকশন থাকে। 3টা সেকশন কতক্ষণের মধ্যে আপনার আনসার করতে হবে? আপনার 1 ঘন্টা সময় থাকবে রিডিং অংশটি আনসার করার জন্য। এই 1 ঘন্টার মধ্যে আপনাকে কয়টা আসলে কোয়েশ্চেন আনসার করতে হবে? 40টা কোয়েশ্চেন আনসার করতে হবে। অবশ্যই মাথায় রাখবেন এই 40টা কোয়েশ্চেন কিন্তু প্রতিটা কোয়েশ্চেন 1 মার্ক করে। ওকে, প্রতিটা কোয়েশ্চেন আপনার 1 মার্ক। অলরাইট, সো 1 মার্ক করে 40টা কোয়েশ্চেন থাকবে। তাহলে আপনার মাথায় রাখতে হবে রিডিং অংশটা একটু কঠিন, কারণ আপনার 40টা কোয়েশ্চেন আপনার 1 ঘন্টায় র্যাপ আপ করতে হচ্ছে। সো আর সাথে অনেক বড় বড় প্যাসেজ দেওয়া থাকে যেগুলো আপনাকে তাড়াতাড়ি রিডিং করতে হয়। ওকে, তাহলে টাইপস অফ কোয়েশ্চেন আমরা নেক্সট স্লাইডে দেখে ফেলবো। আর আমরা কি দিয়ে লিখবো? আমরা পেন বা পেন্সিল দিয়ে লিখবো, দুইটা মিলিয়ে লিখবো না, আমরা হয়তো পুরোটা পেন দিয়ে লিখবো অথবা পুরোটা পেন্সিল দিয়ে লিখবো। এরপর দেখবেন 3টা সেকশনে, প্রতিটা সেকশনে আপনি 20 মিনিট করে সময় পাবেন আনসার করার জন্য। এটা আপনার নিজের জন্য, যাতে আপনি নিজেকে টাইম করতে পারেন। 20 মিনিটের মার্কটা অবশ্যই ক্রস না করার চেষ্টা করব আমরা। অলরাইট, এরপর দেখি নেক্সট পার্টটা, টাইপস অফ কোয়েশ্চেন। যেটা বললাম 40টা কোয়েশ্চেনে 40টাই এমসিকিউ থাকবে না, 40টাই শর্ট কোয়েশ্চেন থাকবে না। 40টা কোয়েশ্চেনের মধ্যে ডিফারেন্ট কোয়েশ্চেন টাইপ আপনারা পাবেন। কোয়েশ্চেন টাইপগুলো কি কি? মাল্টিপল চয়েস কোয়েশ্চেন, জানি আমরা মাল্টিপল চয়েস কোয়েশ্চেন কি। এরপর হচ্ছে ট্রু ফলস নট গিভেন, এটাও আমরা জানি কি। একটা আপনাকে জিনিস হচ্ছে কি, আপনাকে একটা জিনিস একটা কোয়েশ্চেন দেওয়া থাকবে, তারপর হচ্ছে কি বলবে যে এটাকে আসলে ট্রু ফলস নাকি নট গিভেন, প্যাসেজ পড়ে আপনাকে বুঝতে হবে। আর হচ্ছে কি সো আর যদি না দেওয়া থাকে তাহলে হচ্ছে ওটা নট গিভেন। অলরাইট, এরপর হচ্ছে কি ইয়েস নো নট গিভেন, অনেকটা সেম টাইপের। শর্ট কোয়েশ্চেন আনসার, তো শর্ট কোয়েশ্চেন আনসারে আপনাকে কিছু কোয়েশ্চেন দেওয়া থাকবে, প্যাসেজ থেকে আপনাকে আনসারটা নির্ণয় করে শর্ট ভাবে আনসার করতে হবে। সেন্টেন্স কমপ্লিশন ও সেন্টেন্স কমপ্লিট করতে দিবে আপনাকে। দেন ক্লাসিফিকেশনে কিছু জিনিস ক্লাসিফাই করতে দিবে। দেন ম্যাচিং হেডিংস এ আপনাকে হচ্ছে কি প্যাসেজ দেখে আপনার এটার হচ্ছে কি, আমরা ওই যে গল্পের হচ্ছে টাইটেল দেয় না, একটা গল্পের নাম দেয় না, সো ওরকম টাইপের হচ্ছে কি এই গল্পটা আপনাকে, এই প্যাসেজে আপনাকে কি নিয়ে বলছে, মেইন আইডিয়াটা কি, ওইটা আইডেন্টিফাই করে আপনাকে হেডিংটা বসাতে হবে। অনেকগুলো হেডিং দেওয়া থাকবে, ওখান থেকে কোনটা সবচেয়ে বেশি ম্যাচ করে ওইটা আপনাকে ম্যাচ করিয়ে দিতে হবে। এরপর হচ্ছে কি চার্ট কমপ্লিশন, তো আপনাকে একটা চার্ট দেওয়া থাকবে, ওইটাও কমপ্লিট করতে হবে, ওখানে কিছু গ্যাপস থাকবে, ওটাও হচ্ছে কি আপনাকে কমপ্লিট করতে হবে। ঠিক আছে, এই যে নোট, সামারি, প্ল্যান, ডায়াগ্রাম, টেবিল, এগুলো সব দেওয়া থাকবে, ওখানে মাঝখানে মাঝখানে কিছু গ্যাপ থাকবে, ওই গ্যাপগুলোই আপনাকে কমপ্লিট করতে হবে আপনার প্যাসেজ পড়ে। তো এগুলাই ছিল আমাদের কোয়েশ্চেন টাইপ। তাহলে হচ্ছে 40টা কোয়েশ্চেনের মধ্যে সবগুলো একটা টাইপ আসবে না, কিছু টাইপ মিলিয়ে আসবে। অলরাইট, ওকে, তাহলে আমরা নেক্সটটাতে চলে যাই। টাইম ম্যানেজমেন্টের কথা বললাম যে আপনাকে হচ্ছে কি হাতে একটু সময় রাখতে হবে, যাতে আপনি কোয়েশ্চেন শিট থেকে আনসার শিটে আপনার আনসারগুলা ট্রান্সফার করতে পারেন। আ ভেরি গুড পয়েন্ট হিয়ার ইজ দ্যাট আপনি চাইলে প্রতিটা সেকশন কমপ্লিট করার পর আপনি আনসারটা হচ্ছে কি আপনার আনসার শিটে তুলে ফেলতে পারেন। এটার ক্ষেত্রে যেটা হয়, আপনার লাস্টে তাইলে একটা টাইম অ্যালোকেট করতে হয় না যে এই লাস্টের 4 মিনিট আমি হচ্ছে কি আনসারটা এখান থেকে এখানে ট্রান্সফার করব। আমার সেকশন 1 কমপ্লিট হয়ে গিয়েছে, আমি সেকশন 1 এর আনসারগুলো আনসার শিটে উঠিয়ে ফেলবো। সেকশন 2 কমপ্লিট হয়ে গেছে, সেকশন 2 এর আনসারগুলো এখন উঠিয়ে ফেলবো। এভাবে করে প্রতিটা সেকশন যদি কমপ্লিট হয়ে যায়, আপনারা আনসারগুলো আনসার শিটে উঠিয়ে ফেলবে। তারপর হচ্ছে কি যেটা বলেছিলাম যে কোনো কঠিন কোয়েশ্চেন টাইপে স্টাক হয়ে যাবেন না, নেক্সট কোয়েশ্চেনে মুভ অন করবেন। আর হচ্ছে সবসময় আপনার কাছে যে কোয়েশ্চেন টাইপটা সহজ লাগে ওইটা দিয়ে আপনারা শুরু করবেন। এটা অনেক একটা ইম্পর্টেন্ট একটা থিং টু কিপ ইন মাইন্ড। সবসময় ইজিটা দিয়ে শুরু করলে কনফিডেন্সও বিল্ড হয়, তাহলে টাইম ম্যানেজমেন্টও নাইসলি হয়। ওকে, অলরাইট। আমি দেখছি আমাকে একজন আপু বলছেন যে শি ইজ এ নিউ স্টুডেন্ট অফ আইএলটিএস কোর্স।
ওকে আপু, তাহলে তো আপনার জন্য এই ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট। আমরা আজকে হচ্ছে রিডিং এ কি কি জিনিস ফলো করতে হবে, কি কি জিনিসে ইউজুয়ালি মানুষের সমস্যা হয়, এগুলো আজকে দেখে ফেলেছি। আর অফকোর্স আপনাদেরকে ডিটেইলডে হেল্প করার জন্য তো অনেক আমাদের 10 মিনিট স্কুল থেকে আইএলটিএস কোর্স বাই মুনজারিন আপুর আছেই। ওই কোর্স আপনারা চাইলে নিয়ে নিতে পারেন, অথবা হচ্ছে কি আমাদের মক টেস্টে যদি আপনারা টপ স্কোরার হয়ে থাকেন, যেটা আমাদের ফ্রি মক টেস্ট, ওইটার লিংক আমাদের কমেন্ট সেকশনে আছে। ওইটা যদি আপনার মক টেস্টে দেন, তাহলে ওখানে যদি টপ স্কোরার হয়ে থাকেন, তাহলে হচ্ছে কি এই কোর্সটা আপনাদের একটা চান্স আছে 100% স্কলারশিপে পাওয়ার জন্য। অলরাইট, সো সাথেই থাকবেন। এটা দেখলাম। এরপর হচ্ছে কি একটা প্যাসেজের উপর বেশি সময় ওয়েস্ট করব না, আমরা নেক্সটটাতে মুভ অন করব। আর হচ্ছে কি সবসময় সময়ের দিকে খেয়াল রাখবো। আমরা যদি এই 5টা কোয়েশ্চেন 5 মিনিটে সলভ করতে চাই, তাহলে আমাদের খেয়াল রাখতে হবে যাতে আমরা 10 মিনিটসে চলে না যাচ্ছি, 15 মিনিটসে চলে না যাচ্ছি এই জিনিসটা সলভ করার জন্য। ওকে, অলরাইট। এরপর দেখি ভোক্যাবুলারি। ভোক্যাবুলারি কেমনে ইমপ্রুভ করব? ভোক্যাবুলারি ইমপ্রুভ নিয়ে আমি বললাম যে হচ্ছে কি রেগুলারলি একাডেমিক আর্টিকেলস, জার্নালস, বুকস পড়া, এই জিনিসটা আপনার রুটিনে হচ্ছে যদি এনে ফেলেন, তাহলে অনেক ইজি হয় আপনার জন্য ভোক্যাবুলারি ইমপ্রুভ করার জন্য। আর হচ্ছে কি আপনার ভোক্যাবুলারি প্র্যাকটিসটা থাকলে, এরকম কনসিকুয়েন্সের সিনোনিম দেখলাম, একটা এক্সাম্পল দেখলাম, এরকম হচ্ছে কি সিনোনিম গুলো আইডেন্টিফাই করাটা অনেক ইজি হয়ে যায় আপনার জন্য। কারণ রিডিং অংশে অনেক সিনোনিমাস ওয়ার্ডস থাকবে, অনেক ডিফিকাল্ট ভোক্যাবুলারিজ থাকবে, সো আপনার কনফিউজড হয়ে যাওয়ার একটা চান্স আছে। তো তবুও যদি আপনারা হচ্ছে কি কনফিউজড হয়ে যান যে আমি এই ওয়ার্ডটার মিনিং তো বুঝছি না, তাহলে হচ্ছে কি আপনার প্যারাগ্রাফের মিনিং অনুযায়ী আপনার ওয়ার্ডটার মিনিং অ্যাজিউম করে নিতে হবে, ধারণা করে নিতে হবে যে নিশ্চয়ই এখানে হচ্ছে কি এই জিনিসটাই বুঝিয়েছে। অলরাইট, ওকে, সো এইভাবে করে আমরা ভোক্যাবুলারি গুলো আইডেন্টিফাই করতে পারবো। নেক্সটটাতে চলে যাই, কিভাবে এনজাইটি কমাতে পারবেন। এটা অনেকের জন্য অনেক পার্সোনাল টেকনিক্স আছে এনজাইটি কমানোর জন্য। অলরাইট, আপনার যার জন্য যা যা কাজ করেন ওগুলাও অ্যাপ্লাই করবেন। আর আমরা যেটা দেখেছি স্টুডেন্টের জন্য যে এটা সবচেয়ে বেশি কাজ করে, ওই টেকনিক্স গুলো আপনাদেরকে বলে দিলাম। যে প্রথমে প্র্যাকটিস, ঠিক আছে, এনজাইটি কমানোর জন্য দ্য বেস্ট ওয়ে, নার্ভাসনেস কমানোর জন্য দ্য বেস্ট ওয়েজ, বাসায় হচ্ছে টাইমের জিনিসটা নিয়ে টাইমটা খেয়াল করে বাসায় অনেক প্র্যাকটিস করা, অনেক মক টেস্ট দেওয়া বাসায়। এভাবে করে আপনারা হচ্ছে কি অ্যাংজাইটি একটু কমাতে পারবেন, তাহলে এক্সাম হলে যে আপনারা নার্ভাস হয়ে যাবেন না, কারণ আপনাদের অনেক প্র্যাকটিস হয়ে গিয়েছে। এরপর হচ্ছে কি দেখেন ডিপ ব্রিদিং, ডিপ ব্রিদিং এর মতো রিল্যাক্সেশন টেকনিকস গুলা ফলো করা, যে যখন একটু বেশি নার্ভাস হয়ে যাচ্ছেন, একটু 30 to 1 মিনিট একটু সময় নিয়ে একটু পজ করে একটু রিস্টার্ট করে হচ্ছে কি ব্রিদ ইন এন্ড ব্রিদ আউট করলেও হচ্ছে কি অনেক হেল্প করে টেকনিকটা আপনাদের নার্ভাসনেস কমানোর জন্য। অলরাইট, এরপর তো আমরা স্কিমিং আর স্ক্যানিং এর অনেক বিষয় দেখলাম। স্কিমিং আর স্ক্যানিং কেমনে করতে হয়, স্কিমিং করি আমরা হচ্ছে কি প্রথমে ফার্স্ট প্যারাগ্রাফটা পড়ে ফেলি, আমরা ইন্ট্রোডাকশন প্যারাগ্রাফটা প্রপারলি পড়ে ফেলার পর হচ্ছে কি প্রপারলি পড়ে ফেলার পর আমরা হচ্ছে কি প্রতিটা প্যারাগ্রাফ 1 বাই 1 না পড়ে প্রতিটা প্যারাগ্রাফের প্রথম লাইনটা পড়ে বা 1-2 লাইন পড়ে আমরা প্যারাগ্রাফের আইডিয়াটা নেওয়ার চেষ্টা করব, যাতে আমাদের পুরো প্যারাগ্রাফটা না পড়তে হয়। এরপর আমরা কোয়েশ্চেনে যাব। এরপর কোয়েশ্চেনে আমাদেরকে যা চেয়েছে ওইটা আমরা দেখে আমরা মাথায় নিতে পারবো যে আমি যখন স্কিমিং করেছিলাম আমার তো প্যারাগ্রাফ নাম্বার 3 তে এই জিনিসটা বলা হয়েছে, তখন ওই প্যারাগ্রাফে ব্যাক গিয়ে শুধু এই প্যারাগ্রাফটা পড়লে আমরা আনসারটা পেয়ে যাব। তাহলে প্রতিটা কোয়েশ্চেন আনসার করার জন্য পুরোপুরি প্যাসেজটা আপনাকে পড়তে হচ্ছে না। এই জন্য আপনাদেরকে ইজিয়ার করে দিয়েছি যে কেমনে স্কিমিং করতে হয়। তারপর স্ক্যানিংটাও আমি বলে দিয়েছি। মাঝে মাঝে কোয়েশ্চেনে কিছু আপনারা ওয়ার্ডস পাবেন, যেমন প্রপার নাউন পেতে পারেন বা ডেট পেতে পারেন বা যে কোনো টাইপের ওয়ার্ডস পেতে পারেন। এই ওয়ার্ডটা আপনারা চাইলে পুরো প্যাসেজটা না পড়ে জাস্ট একটু চোখ দিয়ে স্ক্যান করে জাস্ট ওয়ার্ডটা খোঁজার চেষ্টা করবেন, কিওয়ার্ডটা আইডেন্টিফাই করার চেষ্টা করবেন। আপনি যখন দেখে ফেলেছেন যে এই প্যারাগ্রাফে এই কিওয়ার্ডটা আছে যেটা আমাকে প্রশ্নতে বলা হয়েছে, তাহলে আনসারটা নিশ্চয়ই ওখানেই থাকবে, তাই না? সো আনসারটা ওখানেই থাকবে, সো ওখানে আপনারা আনসারটা পেয়ে যাবেন কিওয়ার্ডটা। অলরাইট, সো এই জিনিসটাই হচ্ছে কি আপনার কেমনে স্কিমিং এন্ড স্ক্যানিং করবেন। এরপর চলে আসি প্যারাফ্রেজ, যেটা বললাম এরকম আপনাকে সেম টু সেম হুবহু লাইন দিয়ে দেওয়া থাকবে না, আপনার হচ্ছে কি প্যারাফ্রেজ করার অ্যাবিলিটিটা থাকতে হবে, প্যারাফ্রেজ বুঝার অ্যাবিলিটিটা থাকতে হবে। সো এভাবে করে আমরা প্যারাফ্রেজটা প্র্যাকটিস করে ফেলবো। এখানে আমরা একটা প্যারাফ্রেজের এক্সাম্পলও দেখে ফেললাম, অনেক সিনোনিমাস ওয়ার্ডস ইউজ করে আপনাকে প্যারাফ্রেজ করে কনফিউজ করার চেষ্টা করবে। তো এটা দেখলে আমরা কনফিউজড হব না, আর সেন্টেন্সটাও রিঅ্যারেঞ্জ করেও কনফিউজ করার চেষ্টা করবে, সো ওইটাও দেখলে আমরা কনফিউজড হব না।
এটা গেল প্যারাফ্রেজিং এর পার্ট। অলরাইট, এরপর হচ্ছে কি আমরা এরপর দেখবো আমরা স্পিড রিডিং কেমনে প্র্যাকটিস করে। সিন্স আপনার প্যাসেজটা অনেক বড়, তাই না, আপনার প্যাসেজটা এখানে অনেক বড়, সো আপনার যেটা করতে হবে স্পিড রিডিং প্র্যাকটিস করতে হবে। অনেকগুলো লাইন একসাথে পড়ার অ্যাবিলিটি থাকতে হবে, তাড়াতাড়ি পড়ার অ্যাবিলিটিটা থাকতে হবে। সো ওই তো বাসায় প্র্যাকটিস করবেন, ইচ্ছা মতো ট্রেন করবেন নিজেকে কেমনে তাড়াতাড়ি ইংলিশ পড়া যায়। কারণ একদম আস্তে আস্তে গ্লোবাল ওয়ার্মিং ইজ অ্যান আর্জেন্ট ইস্যু এভাবে করে পড়লে আসলে হচ্ছে কি আপনারা পারবেন না এই এই পার্টটা আনসার করতে। আপনারা তাড়াতাড়ি পড়ার অ্যাবিলিটিটা থাকতে হবে, কারণ এখানে প্যাসেজগুলো ইউজুয়ালি অনেক বড় থাকে। সো এইটা ছিল আমাদের যেগুলা আপনাদের আইএলটিএস একাডেমিক রিডিং নিয়ে যা যা প্রশ্ন আমরা ইউজুয়ালি স্টুডেন্টদের থেকে ফেস করি। আপনাদের কাছ থেকেও যদি আমি কিছু কোয়েশ্চেন চাচ্ছি, আপনারাও আমাকে কোয়েশ্চেন করেন যে আপনারা এই একাডেমিক রিডিং পার্ট নিয়ে আপনারা ইউজুয়ালি কি কি প্রবলেম ফেস করেন। তো আমি দেখছি আমাকে একজন জিজ্ঞেস করছেন হোয়াট ইজ মক টেস্ট, টেল মি সামথিং অ্যাবাউট মক টেস্ট। সো বেসিক্যালি মক টেস্ট হলো আপনার প্র্যাকটিস টেস্ট। বেসিক্যালি বাসায় হচ্ছে কি আমরা টেস্ট দিই যে ওগুলাই হচ্ছে বেসিক্যালি মক টেস্ট। আপনার আইএলটিএস টেস্টে আপনি বাসায় হচ্ছে কয়েকবার দিবেন, বাসায় বা অন্য কোনো জায়গায় আপনি কয়েকবার দেওয়াটাই হচ্ছে আসলে মক টেস্ট বলা হয়। হ্যাঁ, প্র্যাকটিস টেস্টকে মক টেস্ট বলছি আমরা। সো আইএলটিএস এর প্রিপারেশন নেওয়ার জন্য মক টেস্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ আইএলটিএস এর এক্সামটা অনেক বড় হয়, প্র্যাকটিস ছাড়া আসলে সম্ভবই না আইএলটিএসটা হচ্ছে কি আইএলটিএস এক্সামের জন্য বসা। সো আপনি আগে থেকে বাসা থেকে প্র্যাকটিস করে যাবেন, অনেকগুলো মক টেস্ট দিবেন যাতে আপনার জন্য জিনিসটা ইজি হয়ে যায়, আপনার এনজাইটিও কমে যাবে, কনফিডেন্সও বিল্ড হবে। ঠিক আছে, সো আপনারা অবশ্যই বাসায় অনেক বেশি বেশি করে প্র্যাকটিস করবেন। আর 10 মিনিট স্কুল তো আপনাদের সাথেই আছে আপনাদেরকে প্র্যাকটিসে হেল্প করার জন্য, তাই না? সো অবশ্যই প্র্যাকটিস করবেন। ওকে, সো আমি দেখছি একজন ভাইয়া জিজ্ঞেস করছে হাউ টু বি আ ফাস্ট রিডার। এই তো প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস। ফাস্ট রিডিং এর মধ্যে প্র্যাকটিস ছাড়া আর কোনো উপায় নেই। আপনাকে ইংলিশ রিডিং এ অনেক তুখর হতে হবে। বাংলা রিডিং তো আমাদের সবার জন্য অনেক ইজি, তাই না? আমরা ছোটবেলা থেকে বাংলা পড়ে এসেছি। সো বাংলা যেরকম আমরা অনেক তাড়াতাড়ি রিড করে যেতে পারি, সেভাবে ইংলিশও অনেক তাড়াতাড়ি আমাদের রিডিং পড়ে যাওয়ার অ্যাবিলিটি থাকতে হবে। অলরাইট, এই অ্যাবিলিটি না থাকলে রিডিং অংশে ইউজুয়ালি আমরা একটু প্রবলেম ফেস করবো। সো স্পিড রিডিং এর জন্য ওই তো আর্টিকেলস, জার্নালস, অনেক ইংলিশ বুক আছে অনেক রাইটার্সদের, একটু পড়ার চেষ্টা করবেন, অনেক প্র্যাকটিস করবেন বাসায়, এগুলা ইউজুয়ালি হচ্ছে কি পড়ার জন্য। অলরাইট, ওকে, এটাই ছিল। আর যদি আপনাদের কোনো কোয়েশ্চেন্স থাকে আপনারা অবশ্যই হচ্ছে কি আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। একজন ভাইয়া বলছেন ওনার হচ্ছে কি মাহমুদুল ইসলাম ভাইয়া বলছে আইএলটিএস রিডিং টেস্টে উনি কনসিস্টেন্ট না, মাঝে মাঝে উনি 8.5 পায়, মাঝে মাঝে উনি 7 পায়। সো উনি আরো কনসিস্টেন্ট কেমনে হবে? সো বেসিক্যালি ভাইয়া আপনার এই জিনিসটা আপনাকে মক টেস্ট দিয়ে দিয়ে প্রবলেম আইডেন্টিফাই করতে হবে, আপনার কোন অংশটা আপনি সবচেয়ে বেশি কঠিন লাগছে আপনার। ইউজুয়ালি স্টুডেন্টদের যেটা হয় যখন হচ্ছে প্যাসেজটা একটু কঠিনের সাইডে চলে যায়, যখন একটু হার্ডার প্যাসেজ চলে আসে ওনারা একটু প্রবলেম ফেস করে। আবার কিছু স্টুডেন্টের ক্ষেত্রে প্যাসেজটা যাই হোক না কেন ওনাদের মাথায় অলরেডি হচ্ছে ঢুকে গিয়েছে যে আমার তো ম্যাচিং ইনফরমেশন বা ম্যাচিং হেডিং জিনিসটা অনেক কঠিন লাগে, সো ওনারা ইউজুয়ালি ম্যাচিং হেডিংটা দেখলেই ভয় পেয়ে যায়। তো আপনাকে আইডেন্টিফাই করতে হবে আপনি কোন জিনিসে আসলে ভয় পাচ্ছেন, আপনার কোন জিনিসটা সবচেয়ে বেশি কঠিন লাগছে। আপনার কি টাইম ম্যানেজমেন্ট নিয়ে ইস্যু, নাকি আপনার কোয়েশ্চেন টাইপ বুঝতে ইস্যু, নাকি হচ্ছে কি আপনার বেশি অ্যাংজাইটি হচ্ছে এই জন্য আপনি একটু ভয় পেয়ে যান, দ্যাটস ওয়াই আপনার এক্সামের টাইমে প্রবলেম হচ্ছে। আপনাকে আইডেন্টিফাই করতে হবে আপনার প্রবলেমটা কোথায়। তো ভালো করে আপনারা সব কোয়েশ্চেন টাইপ আইএলটিএস রিডিং এর প্র্যাকটিস করে যাবেন যাতে আপনাদের কোনো কোয়েশ্চেন টাইপে প্রবলেম না থাকে। ভোকাবুলারিতেও যাতে কেউ আটকাতে না পারে ওগুলাও প্র্যাকটিস আপনাদের থাকতে হবে, তাই না? আর অবশ্যই লাস্টলি না জিনিসটা ফার্স্টলি বলবো টাইম ম্যানেজমেন্ট স্কিলটা থাকতে হবে। কারণ আপনি এত কিছু প্র্যাকটিস করে গেলেন বাসা থেকে, আপনি কয়েক মাস অনেক ভালো প্রিপারেশন নিলেন, কিন্তু আপনি টাইম ম্যানেজমেন্ট প্রিপারেশনটাই নিলেন না, তাই না? তাহলে হবে না, আপনাকে টাইমিং নিজেকে টাইম করে করে প্র্যাকটিসটা করতে হবে। কারণ ইন আইএলটিএস এর রিডিং পার্ট টাইম ম্যানেজমেন্ট ইজ আ ভেরি ইম্পর্টেন্ট স্কিল টু হ্যাভ।
ওকে, এটা খুবই ইম্পর্টেন্ট। ওকে, একজন আমাকে জিজ্ঞেস করছেন নেগেটিভ মার্কিং থাকে নাকি আইএলটিএস টেস্টে? নো আপু, বিনীতা আপু জিজ্ঞেস করছেন। নো আপু, আসলে আইএলটিএস টেস্টে কোনো নেগেটিভ মার্কিং থাকে না। ওকে, আইএলটিএস টেস্টে আপনি যদি ভুল করেন ওটাতে 0 পাবেন, -1 বা -0.5 পাবেন না। ভেরি গুড কোয়েশ্চেন। সো আপনারা ভয় পাবেন না, ভুল করলেও হচ্ছে কি নেগেটিভ মার্কিং থাকবে না। অলরাইট, ওকে। সো আরো কোনো যদি কোয়েশ্চেন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। আমি অবশ্যই আপনাদের সব কোয়েরিজ পার্সোনালি অ্যাটেন্ড করার চেষ্টা করব। অলরাইট, ওকে। সো এগুলাই ছিল আমাদের সাইড থেকে আজকে কেমনে আপনারা আইএলটিএস রিডিং এ হচ্ছে কি আনসার করতে পারবেন। যা যা শিখালাম, ভোকাবুলারি স্ট্রং হতে হবে, প্যারাফ্রেজ ভালো থাকতে হবে, অ্যাবিলিটি ভালো থাকতে হবে, দেন হচ্ছে কি স্কিমিং আর স্ক্যানিং এর অ্যাবিলিটি থাকতে হবে, স্পিড রিডিং এর অ্যাবিলিটি থাকতে হবে, আর অবশ্যই টাইম ম্যানেজমেন্ট স্কিল তো যে কোনো এক্সামের ক্ষেত্রে ভেরি ইম্পর্টেন্ট। টাইম ম্যানেজমেন্ট স্কিলও আপনার থাকতে হবে ডেফিনেটলি। অলরাইট, সো এগুলা মাথায় নিয়ে আপনারা আইএলটিএস রিডিং অংশে বসবেন। আমি আবারও বলে দিই, ওকে, সো কানিজ আপু আমাদেরকে বলছে আপু রিডিং টেস্টের জন্য ফিক্সড টাইম কত? আপু রিডিং টেস্ট আপনার পুরোটা, রিডিং টেস্টের মধ্যে 3টা সেকশন থাকবে, পুরোটা আপনাকে 60 মিনিটসে কমপ্লিট করতে হবে। তাহলে আপনাকে নিজেই হচ্ছে কি প্রতিটা সেকশনে 20 মিনিট সময় দিতে হবে। আপনি যদি এই টাইমটা অতিক্রম করেন তাহলে কিন্তু আপনি নিজেই হচ্ছে কি একটু সমস্যায় পড়ে যাবেন, এটা একটু মাথায় রাখবেন। ওকে, অলরাইট, আরো যদি প্রশ্ন থাকে তাহলে অবশ্যই হচ্ছে কি আপনারা আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। যে আপনারা আমাকে বলছেন যে ভালো ইংলিশ রিডিং আর্টিকেলস এর জন্য কি কি পড়তে পারি, কি কি ওয়েবসাইট পড়তে পারি। ইট ইজ টোটালি আপ টু ইউ, আপনি কেমন টাইপের ওয়েবসাইট পড়বেন। আমি আপনাদেরকে কোনো বেসিক কোনো আনসার দিব না এটার ক্ষেত্রে, কারণ ইট ইজ অ্যাবসলিউটলি আপন ইয়োর ইন্টারেস্ট। আপনি নিউজ পেপার আর্টিকেলসও পড়তে পারেন, বা আপনি যদি হচ্ছে কি একটু একাডেমিক পার্সন হয়ে থাকে তাহলে একাডেমিক আর্টিকেলসও পড়তে পারেন, বা হচ্ছে কি ডিফারেন্ট ফিকশনাল বুক, থ্রিলার বুকস এগুলাও পড়তে পারেন। Basically anything and everything helps when it comes to as reading. Okay, so এগুলা মাথায় রাখবেন। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ সবাই আমাকে জয়েন করে ফেলার জন্য। আশা করছি আপনাদের সবকিছু আজকে ক্লিয়ার হয়ে গিয়েছে as রিডিং অংশ নিয়ে at least। সো ইনশাআল্লাহ আপনাদের সঙ্গে আমার আবারও নেক্সট ক্লাসে দেখা হয়ে যাবে। ঠিক আছে, ততদিন অবশ্যই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।